আজকাল পড়াশোনাতেও কেমন যেন অন্যমনস্ক হয়ে গিয়েছে। চোখে বন্ধ করেই ওর চোখের সামনে ভেসে ওঠে ওর আর ফাহিমের সেই কাছাকাছি আসার অপ্রত্যাশিত দৃশ্যটা। রওশিন তাই বই বন্ধ করে চেয়ারে শরীর ভর ছেড়ে দিল। এই ব্যাপারটা ভুলানোর জন্য মোক্ষম উপায় হলো ঘুম। এমনিতেও রাত হয়েছে অনেক, তার উপর বৃষ্টি একেবারেই নেই, আকাশ পরিষ্কার একেবারে। দূরে তারাদের আনাগোনা দেখা গেল অনেক দিন পর। কামিনী ফুলের কড়া ঘ্রাণে ঘুম ভর করেছে রওশিনের চোখে, তাই দ্রুত সে বিছানায় কাঁথা মুড়িয়ে ঘুমিয়ে পড়ল। নির্বিচ্ছিন্ন রাত, ঘুমে অর্ধ নিমজ্জিত রওশিন। জানালা দিয়ে শাঁসা করে হাওয়া ওর ঘরে প্রবেশ করতে ঘর শীতল করে দিচ্ছে। রওশিন ঘুমের ঘোরেই চোখ কুঁচকালো। ওর জানা মতে জানালা তো লাগিয়ে দিয়েছিল, যদিও লক করা হয়নি, কিন্তু সেটা খুলে গেল কী করে? আচমকাই নিজের শরীর গরম অনুভূত করছে রওশিন। এই গরম স্বাভাবিক উষ্ণতা নয়, কোনো মানবের স্পর্শে যেমন অনুভূত হয় ঠিক তেমনই। রওশিনের মনে ভয় ঢুকে গেল। চোখ খুলতেই আলো আধারের খেলায় দেখতে পেল একটি অবয়বকে। তার অবস্থান ঠিক রওশিনের ওপর, একেবারে ঝুঁকে আছে সে ওর দিকে। এটা দেখে রওশিন চিৎকার দিতে যাবে, তার পূর্বেই মানুষটা নিজের বলিষ্ঠ হাত দ্বারা চেপে ধরল রওশিনের মুখে। রওশিন এতে আরও ভয় পেয়ে গেল। গোঙানি করতেই মানুষটা শীতল কণ্ঠে বলে উঠল, রোশিন, ইসমি ফাহিম, চিৎকার করো না। আজ তোমার জন্য চোরের মতো এভাবে তোমার বাড়িতে বেসামাল হয়ে এসেছি। রওশিন পলকহীন চোখে নিজের ওপর অবস্থানরত ফাহিমের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখ পর বিস্ময়কর ভাবটা এখনো কাটেনি। ওর স্নায়ু রীতিমতো কাজ করা বন্ধ করে দিয়েছে। মানতে কষ্ট হচ্ছে যে এখানে ফাহিম আছে। রওশিন নড়াচড়া বন্ধ করলো না। অস্বস্তি হচ্ছে প্রচণ্ড, এভাবে একই বিছানায় ফাহিমের সাথে ঘেঁষে থাকতে। ফাহিম আবারও বলে উঠল, এত নড়াচড়া করতে হবে না, আমি এখনই তোমার মুখ ছাড়তে পারি যদি তুমি চিৎকার না করো। চিৎকার করবে নাকি? রওশিন মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিল। তারপর ওর মুখ থেকে নিজের হাত সরালো ফাহিম। রওশিন উঠে বসল। দূরে চলে গেল ফাহিমও। রওশিনের শরীর কাঁপছে ভয়। ঘড়ির কাঁটায় 3:05 দেখে আটকে ওঠে। জানালা খোলা থাকাতে বুঝতে বাকি রইল না যে ফাহিম কিভাবে এত রাতে এ ঘরে এসেছে। রওশিনের রীতিমতো শরীর রিরি করছে রাগ বশত। দাঁতে দাঁত চেপে সে ফাহিমকে প্রশ্ন করল, এত রাতে একটা মেয়ের ঘরে এভাবে আসতে আপনার লজ্জা করে না? জলদি বাড়ি ফিরে যান। আব্বা যদি জানে এত রাতে আমার ঘরে ছেলে আছে, জানে মেরে ফেলবে আমায়, যতই মানুষটা আমার বড় ভাইয়ের বন্ধু হোক না কেন। তোমার সাথে কথা না বলে আমি যাচ্ছি না। কাট কাট গলায় বলল ফাহিম। ওর চোখে কঠোরতার ভাব, চোখ মুখ অস্থির দেখাচ্ছে। আজ সারাদিনই রওশিনের সাথে একদণ্ড কথা বলার জন্য নিষ্পিস করছিল ওর মন। রওশিন কাতর চোখে তাকালো ফাহিমের দিকে, বলে উঠল, আপনি আস্তে কথা বলুন ফাহিম ভাই, আব্বা শুনতে পারলে। ওকে ফাইন, তো তুমি আমার সাথে চলো। রওশিনের চোখ বড় হয়ে গেল। জিজ্ঞেস করলো, কোথায় যাব? কিভাবে যাব? আমি কোথাও যাচ্ছি না, বুঝেছেন? আপনি ভালোই ভালোই এখান থেকে কেটে পড়ুন, নয়তো আমি ভাইজানকে। কথাটি রীতি টানতে পারল না রওশিন। ফাহিম খাটের এক প্রান্ত থেকে ওর ওড়না টেনে নিয়ে মুখ কড়াকড়িভাবে বেঁধে দিল। রওশিন হতবম্ব হয়ে গিয়েছে। মুচড়ামুচড়ি করতেই ফাহিম কোলে তুলে নিল রওশিনকে। জানালা দিয়ে যেভাবে এসেছিল তেমনভাবেই বাহিরে বেরিয়ে রাস্তার সাইডে রাখা গাড়িতে চলে গেল রওশিনকে নিয়ে। একে তো গহীন রাত, তার ওপর সীমান্তবর্তী অঞ্চলে মাঝরাতে ভাগ্যবশত মিলিটারির লোকদের ছাড়া দেখা যায় না তেমন কাউকেই। তাই ফাহিমের এই ছোটোখাটো কিডন্যাপিং করতে তেমন দুঃসাধ্যের মতো কিছু হলো না। রওশিন অনবরত নড়াচড়া করছিল। ফাহিম গাড়ির দরজা লাগিয়ে দিতেই ওর মনে ভয় ঢুকে যায়। চোখ দিয়ে পানি পড়তে থাকে টপ টপ করে। ফাহিম আজ অনড়। রওশিনের সাথে কথা না বলেই কিছুতেই শান্তি পাবে না ও। গাড়ির ইঞ্জিন ফটাফট স্টার্ট করে রওশিনদের বাসা থেকে অনেক দূরে চলে গেল দুজনে। রওশিনের মুখ এখনও বাঁধা, জামাকাপড় ওলট পালট হয়ে আছে। ও কখনো ভাবতেই পারেনি যে ফাহিম এমনভাবে কিডন্যাপ করতে পারবে ওকে। আর যাই হোক, এমন একটা জঘন্য কাজের জন্য ও ফাহিমকে ক্ষমা করবে না, কিছুতেই ক্ষমা করবে না। ফাহিম এবার রওশিনদের বাসার থেকে নিরাপদ দূরত্বে এসে গাড়ি থামিয়ে দিল হঠাৎ। তারপর স্টিয়ারিংয়ে মাথা এলিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। উন্মাদ লাগছে ফাহিমকে।
আজ ওর কীর্তিকলাপ জানান দিয়েছে অন্য কিছুরই। রওশিন তখনও প্রাণপণে ছটফট করে চলেছে ফাহিমের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য। চোখ নাক সব লাল হয়ে গিয়েছে কান্নায়, তবে মুখ দিয়ে একটি আওয়াজও বের করতে পারল না। ফাহিম দুর্বল চোখে তাকালো রওশিনের দিকে, শীতল কণ্ঠে বলে উঠল, তুমি আমার জন্য আর কোনো চয়েস রাখোনি রোশন, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু ডু ইট। রওশিনের রাগ হচ্ছে ফাহিমের প্রতি প্রচণ্ড। এই লোক তো আগে এমন ছিল না, এখন হুট করে পাগলে ধরেছে নাকি? ফাহিম আচমকা স্ট্যারিং ছেড়ে এগিয়ে এলো রওশিনের দিকে। ভড়কে গেল রওশিন, দু কদম পিছিয়ে যাওয়ার পর থেমে গেল, কেননা ও একেবারেই জানালার সাথে ঘেঁষে গিয়েছে। আসলে কি করতে চাচ্ছে ফাহিম? ওর মনে আচমকা ভয় হানা দিল। তা দেখে ফাহিম দুর্বল হাসল, কানের কাছেই ফিসফিসিয়ে বলে উঠল, রিল্যাক্স, আগের মতো কিস করবো না, যদিও তা হয়েছিল অ্যাক্সিডেন্টলি। আর হ্যাঁ, জামা ঠিক করো, হাত খুলে দিচ্ছি, তোমার গোপন জিনিসগুলো আমার সামনে দৃশ্যমান হয়ে আছে। রওশিনের কান একেবারে গরম হয়ে গেল লজ্জায় আর অস্বস্তিতে। চোখ নিচে নামাতেই চক্ষু চড়ক গাছ। এতক্ষণ মোচড়ামুচড়ি করার কারণে পরনে জামার নাজেহাল অবস্থা। গলার এক সাইডে জন্মদাগটাও স্পষ্ট দেখা যাচ্ছে। হাত ছাড়া পাওয়া মাত্রই রওশিন তা ঠিক করে নিল, মুখে বাঁধা ওড়না খুলে জড়িয়ে নিল গায়ে। রওশিনের বুক এবার ঢিপঢিপ করছে। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আমায় কেন নিয়ে এসেছেন ফাহিম ভাইয়া? বললাম তো, জরুরি কথা আছে তোমার সাথে। চিৎকার দিয়ে বলল রওশিন। বাইরে বহমান জোরালো বাতাস, বিদ্যুৎ চমকানোর আওয়াজ জানান দিচ্ছে ঝুমঝুমিয়ে পড়ার বৃষ্টির ছন্দের। ফাহিম এবার গহীন দৃষ্টিতে তাকালো রওশিনের দিকে, কাটকাট গলায় জিজ্ঞেস করলো, আমায় ইগনোর করছিলে কেন এতদিন? তুমি কি মনে করো তোমার কলেজে নাও যাওয়ার কারণ আমি ধরতে পারি না? রওশিন এবার কি বলবে ভেবে পেল না। ফাহিম আবারও বলল, আমাদের মধ্যে সেই ঘটনাটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, তবে এরকম বিহেভিয়ার কেন রোশন? তোমার ইগনোরেন্স পাগল করে দিচ্ছিল আমায়। আপনি যদি বুঝতেন তবে কথাটি কখনোই জিজ্ঞেস করতেন না আমায়। আরে ভালোবাসি আমি আপনাকে, পাগলের মতো উন্মাদের মতো ভালোবাসি, এটা জেনেও যে আপনি আমার না আফরার। তাই তো সেদিনের আপনার স্পর্শে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল আমার। আমি চাইনি আপনাকে দেখে উপলব্ধি করতে যে আপনি আমার না। কথাগুলো রওশিন আর মুখের আগায় আনতে পারল না। দীর্ঘশ্বাস ফেলে সুদৃঢ় গলায় বলে উঠল, আমার ইগনোরেন্স কেন পাগল করবে আপনাকে? আমি আপনার কি হই? বোন, কাজিন, নাকি অন্য কিছু? ভালোবাসা তো একেবারেই না, কারণ আপনি আফরাকে। আমি যদি বলি আফরার জায়গায় এখন তুমি আছো, আমি শুধু ধরতে সময় নিয়েছি। স্তব্ধ হয়ে গেল রওশিন। ওর চোখের পলক পড়া যেন বন্ধ হয়ে গিয়েছে। এইমাত্র কি বলল ফাহিম? ফাহিম এবার রওশিনের পিঠে হাত দিয়ে কাছে টেনে আনলো ওকে। রওশিনের হাত পা তখন জমে গিয়েছে পাথর, চোখের দৃষ্টি নিষ্প্রভ। ফাহিম তখন বলে উঠল, আফরা পছন্দ ছিল আমার, ক্রমে আমি বুঝতে পেরেছি আফরা আর আমি এক হতে পারবো না। আর আমি এতদিন নির্বোধ ছিলাম যে তোমার চোখের ভাষাগুলো আমার নিজের মনের কথাগুলোই বুঝতে পারিনি। আমার চোখ এখন স্পষ্ট বলছে যে ইউ আর ইন লাভ উইথ মি রোশন। আমি এমন কাউকে চাই যে ভালোবাসতে পারবে আমায়, আমার সব দিক দিয়ে আগলে রাখবে, আমার ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখবে। রোশন, তুমি হবে আমার চলার পথের সঙ্গী। রওশিনের কাছে সব কিছু স্বপ্নের মতো লাগছে, কিন্তু না। ফাহিমের বেসামাল চোখ প্রখর অনুভূতির চাহিনি জানান দিচ্ছে এটা স্বপ্ন না। রওশিন মাথা নাড়ালো, বলে উঠল, অপ্রত্যাশিত জিনিসটা খুবই আজব ফাহিম ভাইয়া। অনেকটা অপ্রত্যাশিতভাবেই আপনাকে আমি নিজের করে পেয়েছি। আফরার ঘুম বড্ড বেশি পাতলা, তাই এই রাতে হঠাৎ সরু শব্দ কানে আসতে চোখ খুলতে সময় নিল না। বাইরের থেকে ঠান্ডা বাতাস হুড় করে গাছানি দিয়ে পালিয়ে যায় বলে আজ আফরা লাগিয়ে দিয়েছিল বারান্দার দরজা। পর্দা খোলা থাকলেও স্পষ্ট দেখা যাচ্ছে সামনে বরাবরে থাকা নাম না জানা গাছের ডালপালা নড়ছে বিরতিহীনভাবে। আফরা বিছানা থেকে উঠে জানালার কাছে গেল। জানালাটা খুলতেই ওর গায়ে ছমছম করা হাওয়া স্পর্শ করে নাড়িয়ে দিল ওর উষ্ণ শরীর। রাত অনেক হলেও বাহিরে অন্ধকার তেমন একটি নেই। এর মধ্যে যে চা বাগানের সরু পথ দিয়ে কেউ হেঁটে আসছে এটা বুঝতে ওর অসুবিধা হলো না। ক্রমেই সেই ঘোলাটে অবয়বটি আরও দৃশ্যমান হয়ে উঠল ধীরে ধীরে সামনে আসার পর। সাথে সাথে উত্তেজনায় আফরার চোখ জোড়া চকমক করে উঠল।
আপনার শরীর কাঁপছে বিরতিহীনভাবে, পা জোড়া ক্রমশ হয়ে এসেছে অসাড়। ফারহানকে আজ এতদিন পর এখানে উপস্থিত দেখার পর অভিমানও আক্রোশ করছে মন। আফরা আর ভাবল না, নমনীয়ভাবে পা ফেলে ও নিজের রুম থেকে বেরিয়ে এলো। এত রাতে ওই মানুষটার কাছে যাওয়াটা আপাত দৃষ্টিতে ভালো না দেখালেও ওর মন বলছে অন্য কথা। তাই এমনভাবে পা টিপে টিপে সে বাইরে বেরোলো যাতে ঘরে অবস্থানরত মিসেস নাবিলা বা মিস্টার ইফাজ বিন্দুমাত্র টের না পায়। বাইরে বেরোতেই পুনরায় জমকালো হাওয়ার আদলে কেঁপে উঠল ওর শরীর। তবে আফরা তাতে ভ্রুক্ষেপ করল না, বরং ধীর পায়ে সে ফারহানের ঘরের কাছে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে ডাক দিল, ফারহান। ফারহান তখন ঘরের তালা খুলছিল। হঠাৎ পেছন থেকে একটি মিষ্টি কণ্ঠ কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়াতেই পিছে ফিরল। এত রাতে আফরাকে চিনতে বিন্দুমাত্র অসুবিধা হলো না। ফারহানের মুখভঙ্গি শান্ত, যেন আফরার এত রাতে এখানে আসাটা অস্বাভাবিক কিছু নয়। তবুও ভদ্রতার খাতিরে সে জিজ্ঞেস করল, আপনি এত রাতে এখানে কেন এসেছেন আফরা? আফরা কথা বলতে পারল না। এতদিন মনে হাজারো কথা জমে থাকলেও এখনও সর্বাঙ্গে সংকোচ ভর করেছে। ফারহানকে আজকেও লাগছে মারাত্মক। গায়ে সাদা টি শার্ট, নীল জিন্স, তার উপর সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য পড়েছে কালো রঙের বুট জুতা। এত রাতেও মুখে মাস্ক পরা, যেন নিজের বাড়িতে ছদ্মবেশী রূপ ধারণ করে এসেছে। আফরাকে চুপ থাকতে দেখে দৃষ্টি আরও গম্ভীর হলো ফারহানের। বলে উঠল, এত রাতে এখানে আসাটা আপনার উচিত হয়নি, আপনি ফিরে যান। যাব না, কারণ আপনি কোনো নিশ্চয়তা দিতে পারবেন না যে আপনার সাথে আমার পরবর্তীতে কথা হবে কি না। আকাশে আচমকায় হাতছানি ছিল কালো মেঘগুলো। গুরুম গুরুম আওয়াজ বৃষ্টির আগাম বার্তার সংকেত দিচ্ছে। অপ্রতিভ হলো ফারহান। এতদিনে এতটুকু বুঝতে পেরেছে যে আফরা কথা থেকে একটু নড়বড়ে নয়। তাই ফারহান দরজা খুলে ইশারায় প্রবেশ করতে বলল আফরাকে। আফরা তাই নীরবে প্রবেশ করলো ভেতরে। ফারহান বারান্দার এক পাশের দরজা খুলে দিল, যার দরুন শাঁসা করে হাওয়ার দল ছুটে এলো ঘরে। ঘরের পর্দাগুলো ফিনফিনে মেঘের ন্যায় উড়ে চলেছে। আফরা বারান্দার এক পাশে রাখা কাউচে বসে পড়ল। অপ্রতিভ চোখে দেখল ফারহানকে। ফারহান তখন পায়ের বুট জুতো খুলতে মগ্ন। সেখানে আংশিক কাদা দেখা যাচ্ছে। প্যান্টের পকেট থেকে মানি ব্যাগ, মোবাইল আর মাস্ক রাখলো ছোট্ট টেবিলের ওপর। রুমের এক কোনায় অবস্থানরত ছোট্ট কিচেন রুমটির দিকে এগোতে এগোতে জিজ্ঞেস করলো, কি খাবেন আফরা, চা নাকি কফি? আপনার হাতে যে কোনো একটা হলেই চলবে। আফরা অন্য সময় হলে কফি চাইতো, কেননা আফরা চায়ের টেস্ট খুব বেশি একটা পছন্দ করে না। তাই ফারহান তেমন একটা কফি না খেলেও কফি এনে রেখেছিল শুধুমাত্র আফরার জন্য। এখন ওর এমন প্রতি উত্তরে অবাক হলো ফারহান, তবু কিছু বলল না। ইনস্ট্যান্ট কফি মেক করে কফির কাপ এগিয়ে দিল আফরার দিকে। আফরা তা হাতে নিয়ে নিল। বাহিরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে গভীর রাতের। তবে আফরার মনে কোনো সংকোচ নেই। নীরবতা কাটানোর জন্য সরাসরি ফারহানকে জিজ্ঞেস করলো, কোথায় ছিলেন এতদিন আপনি? আমায় সচরাচর এ ধরনের প্রশ্ন কেউ করার সাহস পায় না, আর আমিও কাউকে এ ধরনের উত্তর দিতে অভ্যস্ত নই আফরা। শীতল গলায় বলে উঠল ফারহান, চেহারায় নির্বিকারত্বের ছাপ। আফরার চেহারায় অভিমান আরও স্পষ্ট হলো এতে। বলে উঠল, আর কেউ সাহস না পেলেও সে সাহস আমার আছে, সেটা আপনি ভালোভাবেই জানেন। আর অন্য কারোর সাথে ভুলেও আমার তুলনা করার চেষ্টা করবেন না প্লিজ। আপনি জানেন আপনার কোনো খোঁজ খবর না পাওয়াতে আমার কী অবস্থা হয়েছিল। ফারহান ভ্রুক্ষেপহীনভাবে বলল, আমি কিভাবে জানবো? তাছাড়া আমি আগেও বলেছি যে পৃথিবীতে এখন এমন কেউই নেই যারা আমার জন্য চিন্তা করবে, কারণ সেই মানুষগুলো অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে। তাহলে আপনার আমার জন্য এত চিন্তা কেন? আফরার গলা আটকে আসছে ক্রমশ, চোখ টইটুম্বুর করছে জলে। তবু অনেক কষ্টে জিজ্ঞেস করলো, আপনি কি এখনো বুঝতে পারেন না এই চিন্তার কারণ? ফারহান দমে গেল এই কথা শুনে, কেননা ও এতটাই অবুঝ না যে এতদিনে আফরার চোখের ভাষা, ওর ব্যবহার বিন্দুমাত্র বুঝতে পারেনি। ফারহান হাসলো, বলে উঠল, আপনার চোখের ভাষা, কথার ধরন দেখে শুধু আমি না, মোটামুটি সবাই বুঝতে পারে যে আপনি দুর্বল আমার প্রতি। তাই তো আমি দূরে সরে যাচ্ছি আপনার কাছ থেকে। আপনার লাইফস্টাইল সম্পর্কে ধারণা আছে আমার আফরা, কেননা আপনি আমায় সবটাই বলেছিলেন যে ঠিক কী কারণে আপনার বাবা মা আপনাকে বাংলাদেশে পাঠিয়েছে। তারপরও একই ভুল করতে যাচ্ছেন কেন আফরা? তাই আমি স্পষ্টভাবেই বলছি, আমার থেকে দূরে থাকলেই সুখী থাকবেন আপনি, কারণ
আপনার জীবন আর আমার জীবনের গতিতে আকাশ জমিনের ব্যবধান। ফারহান থামলো। আফরার প্রতিক্রিয়া দেখার জন্য তাকালো ওর দিকে, তবে দেখে মনে হলো না যে আফরার মধ্যে ওর কথার বিন্দু মাত্র কোনো প্রতিক্রিয়া ঘটেছে। ঝিরে ঝিরে বৃষ্টি এবার রূপ নিয়েছে তুমুল বৃষ্টিতে। আকাশে শব্দ হচ্ছে মেঘের গর্জনের। আফরার হাতে ধোঁয়ামিত কফির কাপ। শ্রীমঙ্গলের এই সময় চাই হইতে মুখ্যম ছিল। কফিটা কেমন যেন বেমানান লাগছে এখানে। আফরা দীর্ঘশ্বাস ছাড়ল। কথা অন্যদিকে ঘুরিয়ে বলে উঠল, আমার সাথে বৃষ্টিতে ভিজবেন ফারহান, শেষবারের মতো। আফরা এই কথাতে ছিল অগাধ মায়া। ফারহান কেন যেন না করতে পারল না। মাথা নাড়িয়ে তাই আফরার হাত ধরে সে বাড়ির বাহিরে পা বাড়ালো। বৃষ্টির দরুন সিক্ত হয়ে উঠেছে সারা চা বাগান। অদূরে অবস্থানরত বাংলোটা ভুতুরে বাড়ি থেকে কম কিছু মনে হচ্ছে না। আফরা সেদিকে মন দিল না, চোখ বন্ধ করে উপভোগ করতে লাগলো বৃষ্টির প্রতিটি বিন্দু। ফারহান এক পলক ওর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। কমরেড সাহেব, আমার চোখের দিকে তাকানোর মতো ক্ষমতা আছে আপনার? আফরার নিদারুণ কণ্ঠ। ফারহান তাকালো ওর দিকে। আফরা আবারও বলল, এই মেয়েটাকে দেখে আপনার একটুও মায়া হয় না? এই যে সারাদিন রাত আপনার চিন্তায় বিভোর থাকে, কি হয় তাকে একটু আগলে নিলে? ফারহান এবার কি বলবে ভেবে পেল না। এসব অভিজ্ঞতা তার নেই বললেই চলে। আফরা এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি ফারহান। এখন কি করব আমি? ভুল তো আগেও করেছিলাম বহুবার, কিন্তু এই ভুলটা কোনো ক্রমেই ছাড় পাচ্ছি না। আমায় এই ভুলটা সহ একবার কি আগলে নেওয়া যায় না ফারহান? আফরার এবার চরম একটা কাজ করে বসলো। 1 সেকেন্ড সময় ব্যয় না করে টুপ করে ফারহানের থুতনিতে ঠোঁট স্পর্শ করে দিল। ফারহানের তখন কি হয়েছিল ওর ধ্যান ছিল না। আচমকা ফারহান নিজের বলিষ্ঠ হাত দ্বারা আগলে নিয়েছিল আফরাকে। দুজনের সময় যেন থেমে গিয়েছে। শুধু অনুভব করতে পারছে একে অপরের উষ্ণ নিঃশ্বাস আর ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টির আওয়াজ। বেশ কিছুক্ষণ পর ধ্যান ফিরল ফারহানের, তাই আফরাকে ঝট করে নিজের কাছ থেকে সরিয়ে দিল। আফরা অবাক, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সে ফারহানের দিকে। ফারহান মৃদু কণ্ঠে বলে উঠল, সরি আফরা, ইটস ইম্পসিবল। আফরা নিশ্চুপ। এটাকে ভুলে যান আফরা। আমি কখনোই আপনাকে আমার দুর্বলতা বানাতে পারবো না। যেখানে আমার নিজের জীবনেরই ঠিক ঠিকানা নাই, আপনার জীবনের কি নিশ্চয়তা দেব আমি? মানে? ফারহান দীর্ঘশ্বাস ছাড়ল, বলে উঠল, আমি এতদিন নিখোঁজ ছিলাম কেন জানেন? কারণ আমাকে মারার চেষ্টা করছিল। আপনার হয়তো মনে আছে যে ইলেকশনজনিত কারণে বেশ কয়েকদিন আগে পুলিশ অ্যারেস্ট করেছিল আমায়। এগুলো সব করা হচ্ছে একজনের কথা মতো, যে চাচ্ছে না যে আমি বেঁচে থাকি। কারণ মানুষটা ব্ল্যাক মানির সাথে ইনভলভড ছিল, যার প্রমাণ আমার হাতে আসাতে 2-3 দিন আগে রাতে রাস্তায় শ্যুট করা হয় আমায়। আফরা আঁতকে উঠল। ফারহান নিজের পরনে শার্টের বোতাম খুলে একপাশের ক্ষতটা দেখিয়ে দিল ওকে। ক্ষতটা বেশি পুরনো নয়, দাগটাও স্পষ্ট দৃশ্যমান। আফরা দুর্বল কণ্ঠে বলে উঠল, আপনি এসব ছেড়ে দেন না কেন? জানেন আপনার জীবনে ঝুঁকি আছে, তবুও। এটাই তো আপনার আর আমার মধ্যে পার্থক্য আফরা। আমি মানুষের জন্য কাজ করতে ভালোবাসি, আর আপনি ভালোবাসেন নিজের লাইফ নিয়ে এনজয় করতে। আপনারটা আমি খারাপ বলছি না, তবে আমি চাইলেও এখন এখান থেকে সরে আসতে পারবো না। রাজনীতি একটা মায়াজালের মতো আফরা। একবার এই গণ্ডিতে ঢুকে গেলে সেখান থেকে ছাড়া পাওয়া দুষ্কর। আর আমি এই জন্যই চাই না আপনার সাথে নিজেকে জড়াতে। কথাটা তিক্ত শোনালেও আপনাকে শুনতে হবে আফরা। আমার থেকে দূরে থাকাটাই আপনার জন্য মঙ্গল। আমার সাথে আপনি না ভালো থাকতে পারবেন, না আমি আপনার জীবনের জন্য কোনো নিশ্চয়তা দিতে পারবো। আমি একা থাকাতে অভ্যস্ত আছি আফরা। আপনি আমাকে ভুলে যান আজকের রাতের এই স্মৃতিগুলো। আফরার চোখ দিয়ে টুপ করে জল গড়িয়ে পড়ল। ও কখনো ভাবতেও পারেনি ভালোবাসার জন্য এইভাবে কাঁদতে হবে ওকে। আফরা বিদ্রূপ হাসি হেসে বলে উঠল, ফাইন, আপনার জন্য একটা গুড নিউজ আছে, শুনবেন? আমার ড্যাড আমায় বিগত কয়েকদিন ধরেই জোর করছিল ফিরে যাওয়ার জন্য, কিন্তু আমি আপনার সাথে আমার ফিলিংস শেয়ার করতে চেয়েছিলাম, এই বলেই আর কথা আগায়নি। এটা তো আসলে একটা গুড নিউজ আপনার জন্য হিসেব করলে, কেননা আপনাকে তো বাংলাদেশে জোরপূর্বক পাঠানো হয়েছিল। তাহলে ফিরে যান আপনার দেশে, খুশি মনে যান। আপনার জবও হবে, এনজয়মেন্টও হবে, আবার আগের মতো লাইফও হবে। আফরার এবার প্রচণ্ড কান্না পাচ্ছে। ইচ্ছে করছে ফারহানকে ইচ্ছে মতো মারতে। এ লোকটা কেন এত পাষাণ? কি এমন ক্ষতি হতো ওর অনুভূতিটা বুঝতে পারলে?
হয়তো ফারহান নিজের জায়গাতে ঠিকই ছিল, যা বুঝতে পারেনি আফরা। আফরা এবার কথাটা বাড়ালো না, চুপচাপ ফারহানকে ছেড়ে চলে গেল বাংলোর দিকে। থাকবে না ও আর এই বাংলাদেশে, ভুলে যাবে এই ফারহান নামক মানুষটিকে। ক্যালেন্ডারের পাতা উল্টে দ্রুত পার হয়ে যাচ্ছে দিনগুলো, সেই সাথে ঘনিয়ে আসছে আফরার ফিরে যাওয়ার সময়। হ্যাঁ, ফিরে যাচ্ছে আফরা একরাশ অভিমান আর জমকালো কিছু স্মৃতি নিয়ে। ফারহানের সাথে আফরার কথা হয় না প্রায় 2-3 দিন হতে চলল আজ। সে রাতের কথাবার্তার পর সকালে ফজরের পূর্বেই সে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। ফারহানের নিরুদ্দেশ হওয়াটা স্বাভাবিক ছিল এক সময়, কেননা তখন কোনো পিছু টান ছিল না। তবে এখন একটা পিছু টান আছে। পিছু টানটির নাম আফরা। ফারহান ভালো মতোই এ ব্যাপারে অবগত, তবুও এখনও কেন যে এমন খামখেয়ালিপনা করছে এটা ভাবতেই আফরার একই সাথে রাগ আর কান্না আসে প্রচণ্ড। তাই পরদিন সকালে মিস্টার আসিফকে ফোন দেয় আফরা। শীতল কণ্ঠে বলে দ্রুত টিকিটের ব্যবস্থা করতে। মিস্টার আসিফ প্রথমে মেয়ের এমন ব্যাপারে হকচকিয়ে গিয়েছিলেন কিছুটা, পরন্তু কিছু বললেন না। আফরা বাবার সাথে কথালাপ শেষ করে মিসেস নাবিলা, মিস্টার ইফাজ, ফাহিম, ইলা সবাইকে বলল ওর ফিরে যাওয়ার কথা। ইলা রীতিমতো প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিল এতে, কেননা এই লম্বা সময়ে আফরার সাথে ওর খুব ভালো একটি সম্পর্ক হয়েছে। মিস্টার ইফাজ প্রথমে নিজেকে দোষারোপ করেছিলেন আফরার ফিরে যাওয়ার ব্যাপারে, কেননা আফরার মাকে ভালো মতোই চেনেন উনি। যদি ফাহিম আর আফরার বিয়ে সঙ্গত কারণে আফরা ফিরে যায়, তবে নিজেকে কখনোই মাফ করতে পারবেন না উনি। তবে আফরা বুঝিয়ে বললেন ব্যাপারটা ওনাকে, যে এমন কিছুই না, আফরার সত্যিই সময়গুলো খুব ভালো কেটেছে। তবে যেই মোহ আর অনুভূতি ছিল সেটা থেকে পালিয়ে যাওয়ার একমাত্র পথ হলো এই চায়ের রাজ্যকে ছাড়িয়ে বহু দূরে কোথাও চলে যাওয়া। আচ্ছন্ন বিকেল, দূর দূর পাখির কলকালির আওয়াজে মুখরিত শ্রীমঙ্গল। আফরাজ প্রথমেই বাংলো বাড়ির ছাদটিতে উঠল। পুরনো ব্রিটিশ ধাঁচের বাড়ি বিধায় ছাদে ওঠার ব্যাপারে সাবধান সংকেত দিয়েছিলেন মিস্টার ইফাজ, তাই এই ছাদে তেমন আর ওঠা হয়নি। তবে আজ কেন যেন সতর্ক সংকেত এড়িয়ে আফরার ছাদে ওঠার প্রচণ্ড ইচ্ছে হলো। তাই ফাহিমকে নিয়েই সে এসে পড়ল ছাদে। সাথে আরও একজন আছে, রওশিন। আফরার ফিরে যাওয়ার কথাটি শুনে অনেকটা হন্তদন্ত হয়েই চলে এসেছিল এখানে। আফরার কেন যেন প্রচণ্ড ভালো লাগে রওশিনকে। একেবারেই সাদামাটা নিশ্চুপ ধরনের, কথার মধ্যেই একটা মায়াবী ভাব আছে। একজন আদর্শ বাঙালি মেয়ের যেমনটা হওয়া উচিত, রওশিন ঠিক তেমন। আফরা খানিকটা হাসল, বলে উঠল, আমেরিকায় হাজারো খুঁজেও রওশিনের মতো মেয়ে খুঁজে পাওয়াটা দুর্লভ। তাই হয়তো কোনো এক মানব বলেছিল, আ বেঙ্গলি গার্ল ইজ আ ট্রু ওনার অফ দ্য হিডেন বিউটি। রওশিন হাসল খানিকটা, তবে আফরা নিষ্প্রভ চাউনি দেখে জিজ্ঞেস করলো, তুমি ফিরে যাচ্ছ যে হঠাৎ? একদিন তো যেতেই হতো, তাই না? তবুও তোমার ফিরে যাওয়ার সিদ্ধান্তটা আমার কেন যেন তাৎক্ষণিক মনে হচ্ছে। তোমার মন মেজাজও তেমন একটা ভালো না। আপু, সত্যি করে বলো তো, শ্রীমঙ্গল তোমার ভালো লাগেনি? ভালো লেগেছে তো, সব থেকে বেশি ভালো লেগেছে এখানকার মানুষদের। এখানকার লাভবার্সগুলো খুব কিউট হয়, যেমন তোমরা। হকচকে গেল রওশিন, সেই সাথে ফাহিমও, কেননা ওরা দুজন ধারণা করতে পারেনি যে আফরা ওদের ব্যাপারে কিছু জানে। অবাক হচ্ছেন ফাহিম যে আমি জানলাম কি করে? ফাহিম কথা বলল না। লাভ অ্যান্ড ইমোশনস এই দুটো কখনোই হাইড করা যায় না ডক্টর ফাহিম, সেটা তো আপনার ভালো মতোই জানার কথা। আমি এক গর্ধব যে ইমোশনসগুলো বুঝতে অনেক লেট করে ফেলি। পরিবেশটা অস্বস্তিকর হয়ে উঠেছে ক্রমান্বয়ে, পরন্তু আফরা হয়তো বিব্রতিকর করছে। আফরা বরাবরই স্পষ্টভাষী মানুষ, তাই কোনো কথা বলতে তেমন একটা ভাবে না। ফাহিম শুকনো কাশি দিল, বলে উঠল, ফারহানকে বিদায় জানিয়ে ফিরবেন না? আফরা ঠোঁট কোলে ফুটে উঠল তার ছেলের হাসি, বলল, উনি কি আমায় সেই সুযোগটা দিয়েছেন ফাহিম? সুযোগ করে নিতে হয় আপু। ফারহান ভাই প্রচণ্ড ইন্ট্রোভার্ট টাইপ মানুষ, তাই হয়তো এরকম করছে তোমার সাথে। তুমি একবার ওনাকে সময় দিয়েছি অনেক। উনি ইন্ট্রোভার্ট হলে আমি প্রচণ্ড ইগোস্টিক, আর ফারহান চান না যে আমি ওনার জীবনের অংশ হয়ে দাঁড়াই। তাই তো চলে যাচ্ছি এখান থেকে, চলে যাচ্ছি আমি অনেক দূরে। আমার কাছে লাভ ছিল টাইম পাসের মতো। আমেরিকায় থাকাকালে কয়েকজনের সাথে সম্পর্কে জড়িয়েছি, আমার মনেই নেই। সবই ছিল কিছু না টাইপ। আর সেই আফরা আমেরিকার ঠিক উল্টো পথে সাউথ এশিয়ান এক বাঙালি ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ভাবা যায়?
তবে এইখানে কখনো ফিরে আসবো কিনা জানি না, বাট ইজ মাই ফার্স্ট ইমোশন রওশন। আমি ওনাকে কখনো ভুলতে পারবো না। আফরার চোখ মুখ সিক্ত হয়ে আছে অশ্রুতে। আজ হয়তো এটা শেষ বিকেল এখানে আফরার। আগামীকাল বিকেলের প্রথম প্রহরেই আফরা বেরিয়ে যাবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আকাশে নেমেছে কিছুটা জমকালো আধার, দূর দূর তারার সমারোহে অপূর্ব লাগছে সব কিছু। ফারহান রাইফেল রোড ধরে নিজের গাড়ি ড্রাইভ করতে মগ্ন। রাত হওয়ার দরুন গাড়ির জানালা নামিয়ে দিয়েছে। এতে হু হু করে ভেতরে প্রবেশ করছে উন্মুক্ত শীতল বাতাস। রাস্তার বাঁ পাশেই শালবন, সেখানে থেকে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসলেও ফারহান কর্ণপাত করল না। কিছুক্ষণ আগেই নিয়াজি সাহেবের সাথে আর কিছু সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে বোর্ড মিটিং সম্পন্ন করে এলো ফারহান। কেন্দ্রীয় বিষয় হলো আগামীতে এখানকার স্টুডেন্ট লিডার হিসেবে কে নিয়োজিত হবে সে ব্যাপার নিয়ে। এক পক্ষ ফারহানকেই বরাবরের মতো লিডার হিসেবে দেখতে চেয়েছিল, তবে বাদ সাধল এখানকার নতুন চেয়ারম্যানের লোকদল। তারা ফারহানকে ক্ষমতায় আনতে চান না, কারণ যতদিন ফারহান স্টুডেন্টদের লিডার হয়ে থাকবে ততদিন সরকারের স্টুডেন্ট ফান্ডিং থেকে টাকা আত্মসাৎ করা অসম্ভব ওনাদের কাছে। তবে ফারহান এবার এই ব্যাপারে কোনো হই হল্লোড় করলো না। মোটামুটি অবাক হয়ে গিয়েছিল এতে পার্টির লোকজন, কেননা ফারহান কখনো এসব বিষয় নিয়ে কাউকে ছাড় দেয়নি। আর আজ এত বড় পদ থেকে ওকে নিজেই সরে আসতে দেখে নিয়াজি সাহেবের সাথে কম কথা কাটাকাটি হয়নি ফারহানের। এখন এসব কোনো মতে সামলিয়ে ফারহান নূরজাহান এস্টেটের ওই দিকটাতে এগিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে। ওর মন বিষণ্ণ। আফরার সে রাতের অশ্রুসিক্ত চোখজোড়া বারবার ভাবিয়ে তুলছে ওকে। আজকাল পার্টি অফিসেও তেমন একটা মন বসে না, কোনো বিচার সালিশেও তেমন একটা উপস্থিত থাকে না। এক কথায় রাজনৈতিক বেড়াজাল থেকে দিনকে দিন সরে আসছে ফারহান। নিজের মধ্যেকার এমন বিরাট পরিবর্তন দেখে নিজেই অবাক সে। তাই তো বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করে না ওর। ফারহান গাড়িটা উঁচু এক ভ্যালির সামনে থামালো। এটা সেই জায়গাটি যেখানে আফরার সাথে প্রথম জগিং করতে এসেছিল ফারহান। আকাশে লক্ষ্য তারার সমাগমে নিশি রাত্রিতে দেখলে মনে হবে যে যেন খালি চোখেই ছায়াপথ দেখতে পাচ্ছে। এক পাশে সুগভীর খাদ ডুবে আছে গহীন অন্ধকারে। ফারহান গাড়ির ডিকির ওপর শুয়ে পড়ল। দেখতে লাগলো সুবিশাল আকাশ। আফরার প্রতিটা দৃশ্য না চাইতেও চোখের সামনে ভেসে উঠছে। ফারহান নিজেকে ধাতস্থ করে অন্যত্র মন দেওয়ার চেষ্টা করেও পারল না। বরাবর মনে হচ্ছে বিশাল কোনো ভুল হতে চলেছে। কিন্তু কি করতো সে? এই যে কিছুক্ষণ আগে মৃত্যুর ধমকি খেয়ে আসলো, এখন এসব বেড়া জালে যদি আফরা পড়ে, এমনিতেও ওর জন্য আফরাকে কম খারাপ পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়নি। সেবার কলেজে আক্রমণ, তারপর পুলিশ স্টেশন, আবার নিজেও আহত হওয়া, এসব ক্রমান্বয়ে ফারহানকে আরও ভাবিয়ে তুলছে আফরার জন্য। তাছাড়া ফারহান বড় হয়েছে নিঃস্বভাবে। ছোটবেলাতেই মা বাবা হারিয়ে ফেলেছে। ফাহিমের মাও ওকে পছন্দ করে সম্পত্তিগত ব্যাপারের জন্য। তাই তো ভালোবাসা নামক বিষয়টার প্রতি ঘোরতর অনীহা ওর। আফরাকে যদি ও নিজের সর্বস্ব দিয়ে কাছে নিয়ে আসতে না পারে তবে কি হবে ওর? আর আফরা বলেছে সব হলো আবেগ। এটাকে প্রশ্রয় দেওয়া ভুল ছাড়া আর কিছুই না। ফারহান ধাতস্থ করলো নিজেকে। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতেই আচমকা কল এলো ফাহিমের। ফারহান অবাক, তপ্ত শ্বাস ফেলে কল রিসিভ করে মিহি কণ্ঠে বলল, হ্যালো। ফটাফট বাড়িতে আসো ফারহান, জরুরি কথা আছে। অপর পাশ থেকে ফাহিম গম্ভীর কণ্ঠে বলল। ফারহানের চোখে মুখে অবাকতার ছাপ। ফাহিমের মতো প্রাণোচ্ছল মানুষটাকে এতটা গম্ভীরভাবে আজই প্রথম ও কথা বলতে শুনল। ফারহান চুলে আঙুল চালিয়ে বলে উঠল, আজ বাসায় ফিরবো না ফাহিম, অনেক দূরে আছি। তাহলে তুমি কোথায় সেটা বলো, আমি আসবো দেখা করতে। এনি প্রবলেম ফাহিম? সেটা না হয় দেখা করেই বলি। চুপ রইল ফারহান। ফাহিম বলল, আর হ্যাঁ, মানসিকভাবে প্রস্তুত থেকো মাই কাজিন ব্রাদার ফারহান জুবাইর। যদিও মেন্টালি তুমি অনেক স্ট্রং, তবুও সতর্কবার্তা দিয়ে দিলাম। লোকেশন সেন্ড করো, আসছি আমি। বলেই কল কেটে দিল ফাহিম। ফারহানের মাথা রীতিমতো প্রশ্নে জর্জরিত হয়ে আছে। ফাহিমের এমন আচরণের কোনো কারণীও খুঁজে পেল না ফারহান, তাই সে ভাবনা ভুলানোর চেষ্টা করল। পুনরায় ঠোঁট চেপে বুঁদ হয়ে রইল গহীন রাতের সৌন্দর্যে। ফাহিম আসলেই পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। এখন তবে একা একা সৌন্দর্য উপভোগ করতে ক্ষতি কী? রাতের আকাশ আজ কিছুটা নিস্তব্ধ, তবে শাঁসা বাতাসের আলোড়নে সব কিছুতে নতুনত্ব আনছে প্রকৃতি। ফারহান গাড়ির ডেকে নিজের গায়ে এলিয়ে স্থির চোখে তাকিয়ে আছে নিস্তব্ধ আকাশটার দিকে।
মন বারবার ছুটে যাচ্ছে ফাহিমের অপেক্ষায়। কি এমন হলো যে ফাহিম এই রকম অদ্ভুত কথা বলতো তখন? ফাহিমের ব্যবহার ফারহানকে রীতিমতো না চাইতেও যেন ভাবিয়ে তুলছিল বড্ড। অবশেষে অপেক্ষার প্রহরের অবসান ঘটল। গাড়ির ইঞ্জিনের শব্দ কানের কাছে ভেসে আসতেই ফারহান চোখ ঘুরিয়ে তাকালো সেদিকে। ছিমছাম অন্ধকার রাস্তা, রাইফেল রোডের। সেখানে গাড়ির হলদে রঙের হেডলাইটের আলোটা অন্ধকার পুরোপুরি কাটিয়ে না তুললেও কিছুক্ষণ পূর্বের ন্যায় ঘুটঘুটে অন্ধকার বলা যাবে না। ফারহান সোজা হয়ে বসলো এবার। গাড়িটা যে ফাহিমের এটা দেখা মাত্রই বুঝে ফেলেছে। ফাহিম ততক্ষণে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিল, সাথে হেডলাইটও। হয়ে গেল পুনরায় আগের মতো অন্ধকার। তবে আকাশে আজ কালো বর্ষণ না থাকাতে তারার সমাহারে দেখতে লাগছে অপূর্ব। ফাহিম এবার ঠিক বরাবর এসে দাঁড়ালো ফারহানের। ফারহান মৌনতা কাটিয়ে জিজ্ঞেস করলো, তোমার তো এই সময় চেম্বারে থাকার কথা ফাহিম। আফটার অল সিলেট বিভাগের ওয়েল নন ডক্টর ফাহিম তুমি। সন্ধ্যার পর যার চেম্বারে রোগীর লাইন ধরে যায়, আর সেই মানুষ এত ব্যস্ততা রেখে সব কিছু রেখে আমার সাথে কথা বলার জন্য এসেছে। ফারহান কথাগুলো বলল অনেকটা বেপরোয়া সুরে। ফাহিম আলতো হাসলো, বলে উঠল, তাহলে ভেবে নাও যে খুব জরুরি কথার জন্য এসেছি আমি এখানে। যেটা বলতে এসেছো বলে ফেলো। আফরা যে আগামীকাল চলে যাচ্ছে তা তুমি জানো? ফারহান প্রচণ্ড অবাক হলো এতে। কেননা সে রাতের পর আফরার সাথে ওর কোনো কথাই হয়নি, যার জন্য ওর তাৎক্ষণিক ফিরে যাওয়ার ব্যাপারটি নিয়ে জানে না ফারহান। জিভ দিয়ে হালকা ঠোঁট ভেজালো সে, বলে উঠল, না, জানি না। হঠাৎ করে কেন এভাবে চলে যাচ্ছে সেটা তো জানো? সেটা আমি কেন জানবো? কাট কাট গলায় উত্তর দিল ফারহান। ওর চোখ স্পষ্ট বলে দিচ্ছে যে এটা সম্পূর্ণ মিথ্যে একটি কথা। ফাহিম তপ্ত শ্বাস ছাড়ল ফারহানের এমন প্রতি উত্তরে। ফারহানের এসব বেপরোয়া মনোভাব যে দুজনের জীবনই ধ্বংস করে দেবে সেটার আগাম দৃশ্য অনুভব করতে পারছে ফাহিম। জিজ্ঞেস করলো, তাহলে তো এটা ভালোভাবে জানার কথা যে আফরা ভালোবাসে তোমায়। ফারহান অবাকের আরও এক ধাপে চলে গেল এতে। কেননা ও ভাবতেও পারেনি যে ফাহিম এই ব্যাপারটা আন্দাজ করতে পারবে। ফাহিম এবার বলল, অবাক লাগছে ফারহান যে আমি কিভাবে জানলাম। আমি এটাও জানি যে তুমিও দুর্বল আফরার প্রতি। অহেতুক কথাবার্তা বাদ দাও ফাহিম। ফারহান এড়িয়ে যেতে চাইল কথাটি, তবে পারল না। কেননা ফাহিম বেশ কড়াকড়িভাবেই ওকে জব্দ করেছে। থমথমে গলায় ফাহিম এবার বলে উঠল, কোনটাকে অহেতুক কথাবার্তা মনে হয় তোমার ফারহান? তুমি কি ভাবো আমি ছোট বাচ্চা? আর তাছাড়া তোমাদের চোখের ভাষা, অঙ্গিভঙ্গি, কথাবার্তা, আচার আচরণ এসব দেখে একটা ছোট বাচ্চাও বুঝতে পারবে যে তোমাদের ব্যাপারটা কত দূরে গিয়েছে। শুধু তাই না, তুমি আমার ফিলিংসগুলো স্পয়েল করতে দুবার ভাবনি। ফাহিমের প্রচণ্ড রাগ হচ্ছে ফারহানের প্রতি। এতদিনের জমানো ক্ষোভ সব আজ যেন বেরিয়ে যেতে চাইছে। রাগের বশে ফাহিম এবার নিজে দু হাত দিয়ে চেপে ধরল ফারহানের শার্টের কলার। থমথমে গলায় বলে উঠল, তোমায় নিজের ভাই মনে করেছিলাম আমি। মায়ের শত বাধা এড়িয়ে সম্পর্ক রেখেছি তোমার সাথে, কারণ আমি জানি আমার মা ভুল। তুমি নিঃসঙ্গ মানুষ ছিলে ফারহান, যা আমার ভেতরটাকেও পুরাতো অনেক। তাই তো তোমায় সময় দিতাম, তোমার সাথে খেলতাম, কথা বলতাম, যাতে তোমার মাথায় একবারও না আসে যে তুমি এতিম। তোমার চাচুর পরিবারে কেউ ভালোবাসে না তোমায়। শুধু তাই না, তুমি যখন রাজনীতিতে ভয়াবহভাবে জড়িয়ে পড়েছিলে তখনও সাপোর্ট করেছিলাম তোমায় আমি। কম তো আঘাত পাওনি, কম তো হুমকির সম্মুখ হওনি, কম তো রক্তাক্ত হওনি। বলতে পারবে যে তোমায় কখনো আহত অবস্থায় আমি তোমার পাশে ছিলাম না? যতই রাত হোক না কেন, শুধুমাত্র তোমার জন্য রিস্ক নিয়ে আমি হসপিটালে গিয়েছি। ধামাচাপা দিয়েছি তোমার আহত হওয়ার বিষয়টা, যাতে পুলিশি মামলায় জড়িয়ে না পড়ো। এরপর আমায় কি প্রতিদান দিলে তুমি? তুমি খুব ভালো মতোই জানতে যে আফরাকে আমি পছন্দ করতাম। সেটা পছন্দ থেকে হয়তো বেশি ছিল। তখন তুমি ছিলে নীরব দর্শক। কেন? বললে কি ক্ষতি হতো তোমার? যে তুমিও দুর্বল আফরার প্রতি, আর আফরাও তোমায় পাগলের মতো ভালোবাসে। দিন নেই, রাত নেই, একে অপরের সাথে কম তো সময় কাটাও নাই। একবারও কি মনে পড়লো না এই ভাইয়ের বলা সেই কথাগুলো? একবার বলে তো দেখতে। ট্রাস্ট মি, আমি নিজ থেকে সরে আসতাম। মাকে আমার আর আফরার বিয়ের সম্পর্কের কথা বলতেও দিতাম না আসিফ আঙ্কেলকে। কিন্তু আমার ফিলিংসগুলো তুমি দাম দাওনি ফারহান, যার জন্য এত বড় কথাটি আমায় লুকাতে তুমি দুবার ভাবলে না। ফাহিম এবার ছেড়ে দিল ফারহানকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ব্যস্ত হয়ে পড়ল। ফারহান নিস্তব্ধ, একেবারে একটি জলজ্যান্ত পাথরের মূর্তির মতো হয়ে গেল সে।
এটা সত্য যে ফাহিম বলেছিল ওর মনের কথা, কিন্তু ফারহান তা ভ্রুক্ষেপ করেনি। যদি ফারহান শুরুতেই ঘটনাটি সামলে নিত, তবে আজ দুই ভাইয়ের মধ্যে এত মান অভিমানের পাল্লার আসর বসতো না। ফাহিম এবার শান্ত হওয়ার চেষ্টা করলো। ফারহানের কলার ধরার জন্য পরিবেশটা রীতিমতো দগ্ধ হয়ে উঠেছে, কিন্তু ফারহান নির্বিকার। আজ অন্য কেউ ওর কলার ধরলে ফারহান মানুষটার হাত ভেঙে গুঁড়িয়ে দিতেও দুবার ভাবতো না। তবে যেখানে ফাহিমি এ কাজ করেছে, তাই ফারহানই নিজেকে গুটিয়ে নিল, বলে উঠল, আমার উপর তুমি এতদিন রাগ পুষিয়ে রেখেছিলে কেন? সেদিনই বলে ফেলতে, যেদিন তুমি জানতে পারলে আমি তোমায় ঠকিয়েছি। হোক আফরা আমায় ভালোবাসতেন, তবে সার্বিক ঘটনার বিচার করলে দোষী আমি তোমায় ঠকিয়েছি। তুমি আফরাকে পছন্দ করো এটা জানা সত্ত্বেও ওনার সাথে সময় কাটিয়েছি আমি। এক কথায় হিসেব করলে তোমার আর আফরার বিয়ে ভাঙার ক্ষেত্রেও আমার পরোক্ষভাবে হাত আছে। কেননা তুমি হয়তো ভালোভাবেই আন্দাজ করতে পারছো ঠিক কার জন্য উনি এই বিয়ের কথাবার্তা এগোতে দেননি। ফাহিম নিশ্চুপ। এত কিছু হয়ে যাওয়ার পরও আমার প্রতি বিন্দুমাত্র অভিযোগ ছিল না। তো আজ কি এমন হলো যে এত রাতে তুমি বাড়ি থেকে এত দূর চলে এলে শুধু আমার সাথে কথা বলার জন্য? ফাহিম মৌনতা কাটিয়ে তুলল এবার, বলে উঠল, কারণ এত কিছুর পরও আমি চাই না যে তুমি এভাবে নিঃসঙ্গ জীবন কাটাও। আফরা আগামীকাল চলে যাচ্ছে ফারহান, এরপর আর কখনো আসবে কি না তার নিশ্চয়তা নেই। তবে ওকে থামাও না কেন? বলো না কেন যে আফরাকে তুমি চাও? আমি যেতে বলেছিলাম ওনাকে। আমার লাইফের কোনো নিশ্চয়তা নেই ফাহিম। এটা সত্য যে আমি এখন নিজের কাজ ভুলে বেমালুম আফরাকে মন দিয়ে বসেছি। তবে আমার ধারণা এসব কিছুদিন পরে কেটে যাবে। কিন্তু আমার ভয় হয় ফাহিম, এই প্রথম ফারহান জুবায়ের নিজের প্রাণ আশঙ্কা নিয়ে ভয় পাচ্ছিল। ভয় হচ্ছিল মানুষটার জীবনের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে পড়া ভিনদেশি সে মেয়েটি নিয়ে। মেয়েটা শুধুমাত্র পিতৃ পরিচয় বাঙালি, এছাড়া বাঙালিত্বের কোনো ছিটে ফোটাও নেই তার মধ্যে। তবুও ফারহান সেই মানুষটার প্রতি নতজানু হয়ে গেছে। কারণ কি জানো? কারণ সেই মেয়েটার মেঘালয়ের পাহাড়গুলোর মতো আকৃষ্ট করার এক চরম ক্ষমতা আছে। আর আমি চাই না আমার দুর্বোধ্য জীবনের সাথে তাকে জড়িয়ে ফেলতে। পেয়েছো তোমার উত্তর? ফাহিম নীরব দর্শকের মতো তাকালো ওর কথাগুলো, তারপর জিজ্ঞেস করলো, এসব পলিটিক্স করে কী লাভ ফারহান, যা তোমায় তোমার পছন্দের জিনিস করতে বাধা দেয়? প্রথমত, আমি এখানে জড়িয়েছি মানুষের ভালোর জন্য। আমি একা বড় হয়েছিলাম ফাহিম, পদে পদে বাধার সম্মুখীন হয়েছিলাম। আর তাই আমি চেয়েছিলাম যে অন্যদের জন্য নিজেকে কাজে লাগাতে, ছোট বড় কিছু একটা করে মানুষের মনে জায়গা করে ফেলতে। আর আজ আমি এখানে দাঁড়িয়ে আছি আমার কমরেডের পরিচয়। এখানকার প্রতিটি মানুষের অন্তরে নিজের নামের জয় জয়কার। এটা কি একদিনেই হয়েছে? আমি কিভাবে এসব বেড়াজাল থেকে হারিয়ে যাব স্পষ্ট উত্তর আছে। তার ছেলের হাসি হাসলো ফাহিম, বলে উঠল, পাগল হয়ে গিয়েছো ফারহান, নিজেকে এতটা পাষাণে পরিচয় দিও না। তুমি আফরাকে ভালোবাসো, এটা তুমিও জানো, আফরাও জানে। তবে ওকে থামালে ক্ষতিটা কি হয় তোমার? বলেছি কারণটা। আমি ওনাকে এই অনিশ্চিত জীবনের সাথে জড়াতে চাই না। আর অনুভূতিগুলো কখনো বলে কয়ে আসে না ফাহিম। যদি এসব আমার সাধ্যে থাকতো, আমি নিজে এসব থেকে সরে যেতাম। সময় আছে এখনো। পুরোটা রাত এই আকাশ দেখো আর ভালো মতো ভাবো কি কি বোকামি করছো তুমি। আফরাকে এভাবে হারিয়ে যেতে দিও না ফারহান। জাস্ট ভেবে দেখো তো, তুমি বা আফরা কেউ কি ভেবেছিলে যে এভাবে দুই প্রান্তের মানুষ পরিশেষে নিজেদের সর্বস্ব অনুভূতিপ্রবণ বানিয়ে ফেলবে? ডেস্টিনি ব্যাপারটা বিশ্বাস করলে আফরাকে নিজের করে ফেলো। আজ রাতই সময় তোমার কাছে। এমন যেন না হয় যে মরিচিকার পিছে ছুটে তুমি মহামূল্যবান কিছু হারিয়ে ফেললে। ফাহিম আর এক দণ্ড থাকলো না এখানে। গাড়ি নিয়ে সে সোজা বাড়ির দিকে চলে গেল। এদিকে ফারহানের কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে ফাহিমের বলা শেষ কথাগুলো। সে কি আসলেই তবে কোনো ভুল করছে? আর ভাবতে পারল না ফারহান। পাশে সমান্তরাল ঘাসের ওপর শুয়ে আকাশের সৌন্দর্যে বুঁদ হয়ে রইল। আজ শ্রীমঙ্গলের শেষ সকাল আফরার, তাই সকালটাকে নিতান্ত সাধারণ মনে হলো না ওর কাছে। ভোরে পূর্ব দিকের বারান্দার দরজাটি খুলতেই এক শীতল হাওয়ায় আচ্ছন্ন হয়ে গেল ওর রুমটি। অদূরেই নজরে পড়ছে মেঘালয়ের বিশাল বিশাল পাহাড়। অভাবনীয় সুন্দর সেই দৃশ্য। আফরা কিছুদিন আগে ঘুরে এসেছিল সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের জায়গাটিতে। সেদিন ফারহান ওকে আরও কয়েক জায়গায় ঘুরিয়েছিল। দেখেছিল বাংলাদেশ থেকে ভারতের মেঘালয়ের সীমান্তবর্তী চমৎকার একটি ঝর্ণা।
কি সুন্দর কাটছিল সেই সময়গুলো। আফরা চোখ বন্ধ করলেই ফারহানের শীতল মুখশ্রী চোখের সামনে অপলকভাবে ভেসে ওঠে বারবার। আর আজ আমরা একরাশ দীর্ঘশ্বাস ছেড়ে অদূরে অবস্থানরত সেই পাহাড়গুলোর দিকে তাকিয়ে রইল। নিষ্প্রাণ ওর দৃষ্টি, বুক ছেড়ে বেরিয়ে আসছে বারবার দীর্ঘশ্বাস। এখনও বাংলাদেশ ছেড়ে যায়নি, আর এখনই ওর ফারহানের সাথে সেই স্মৃতিগুলো কুড়ে কুড়ে খাচ্ছে। তবে এখান থেকে চলে গেলে কী অবস্থা হবে ওর? আফরা ঘাড় বাঁকিয়ে একবার মাথা নিচু করে দেখে নিল ফারহানের ছোট্ট কুটিরটি। ঝুলন্ত তালাটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আফরা এবার তাই চোখ ফিরিয়ে চলে গেল নিজের রুমে। গতকাল রাতে অনেক কিছু হয়ে গিয়েছে, যার ধারণা আফরা বিন্দুমাত্র করতে পারেনি। এমনকি ওকে সেই অনেক কিছু সম্পর্কে অবগতও হতে দেয়নি কেউ, বিশেষ করে ফাহিম। রাতে হুট করেই ফাহিম বাড়িতে এসে ওর বাবাকে বলল যে ও ভালোবাসে রওশিনকে, যত দ্রুত সম্ভব ওকে বিয়ে করতে চায়। মিসেস নাবিলার মাথায় এতে যেন আকাশ ভেঙে পড়ে। ইলার বন্ধু হিসেবে রওশিনকে ভালো মতোই চেনেন উনি, তবে কখনো ভাবতে পারেননি যে এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হবেন। মিসেস নাবিলা থমথমে গলায় বলে উঠলেন, পাগল হয়েছিস তুই ফাহিম? রশিন আর তোর তো কোনো দিক দিয়েই মেলে না। আর রশিনকে কি হিসাবে পছন্দ করলি তুই? এর থেকে আফরা তো হাজার। আফরা কেমন তা আমার এখন ম্যাটার করে না মা। আফরা আমার জন্য না, সেটা আমি খুব ভালো মতোই জানি। তুমি প্লিজ এই বিষয় নিয়ে আর বাড়াবাড়ি করবে না, কেননা আমি রোশিনকে বিয়ে করতে চাই। এই প্রথম ফাহিম নিজের অনুগত মায়ের উপর দিয়ে এইভাবে কথা বলল। ওর মনে অজস্র চিন্তার উদ্রেক। মন বারবার চাইছে যে ফারহানের মতো বোকামো যেন ফাহিম না করে। আফরাকে না পাওয়ার পূর্বেই কষ্ট পেয়েছে ফাহিম, তাই রওশিনের ব্যাপারে সে মোটেও এমন কোনো পদক্ষেপ নেবে না যাতে রওশিনকে সে হারিয়ে ফেলে। ইলাও মোটামুটি ছিল বাকশূন্য। মিস্টার রিফাজের এ নিয়ে আপত্তি না থাকলেও মিসেস নাবিলার চরম আপত্তি আছে। থমথমে গলায় তিনি বলে উঠলেন, রশিনের সাথে তোর কোনো দিক দিয়েই মানায় না ফাহিম। তুই এখনকার নামি দামি হার্ট সার্জন, যেদিকে রশিন সবেমাত্র কলেজে পড়ে। শুধু তাই না, সেই সাথে মিডল ক্লাস ফ্যামিলিরও। দেখ বাবা, আমার কথা ভালো মতো শোন। সমাজ বলেও তো একটা ব্যাপার আছে, তাই না? তোর দাদা জমিদার ছিল, মৌলভীবাজারের এক প্রান্তে বিশাল সম্পত্তির আমাদের দখলে। সেই হিসেবে রশিন। পুরনো যুগের মতো কথাবার্তা বলো না মা। আমাদের যেহেতু কম কিছু নেই, তবে তুমি রোশিনের ফ্যামিলি নিয়ে এত বেশি ভাবাভাবি করছো কেন? ভাবাভাবি করার কারণ আছে ফাহিম। মিসেস নাবিলা থামলেন। ছেলের এসব পাগলামি ওনার মাথার ওপর দিয়ে যাচ্ছে। বললেন, আফরার মাকে কথা দিয়েছিলাম আমি যে আফরার বিয়ে আমি তোর সাথে দিব, কিন্তু আফরা এতে বেঁকে বসাতে কথা আর এগোয়নি আফরার মা। কিন্তু এখন যদি উনি কোনোভাবে জানেন যে ছেলে অন্য কাউকে ভালোবাসে, ভেবেছিস কি হবে আমার? উনি তো মনে করবেন যে আফরাকে আমরা না বলতে বাধ্য করেছি। তাছাড়া উনি এটাও বলেছিলেন যে আফরা আমেরিকায় গেলে এ নিয়ে উনি কথা বলবেন আফরার সাথে। যদি রাজি হয় তবে তোকে। ফাহিম যেন এবার অবাক না হয়ে পারল না। এই দুই মা যেন দুজনকে বিয়ে করিয়ে শান্তির ঘুম দিয়ে ছাড়বে। ফাহিম প্রচণ্ড রেগে গেল এতে, চিৎকার করে বলল, আমি কি ব্যাপারের জিনিস মা? বলছি আমি আফরাকে বিয়ে করতে ইচ্ছুক না, তবুও তোমরা এসব শুরু করছো কেন? যেদিকে তাকাই সেদিকে সবাই ইউজ করে আমায়। এদিকে তুমি, তারপর আফরা, ওদিকে ফারহান নামটি বলার আগেই থেমে গেল ফাহিম। ইলাও ভয়ে খানিকটা গুটিয়ে নিয়েছে নিজেকে। মিস্টার ইফাস চুপ ছিলেন এতক্ষণ, তবে ছেলের পাগলামি অতিরিক্ত দেখাতে বলে উঠলেন, ফাহিম, শান্ত হও তুমি। শান্ত হব বাবা, তবে কথা দাও আগামী 2-3 দিনের মধ্যে রোশিনদের বাড়িতে সম্বন্ধ নিয়ে যাবে তুমি। আমার এসব ধরাবাধা জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছে, আমি এসব থেকে দূরে থাকতে চাই বাবা। সম্মতি জানালেন মিস্টার ইফাস। রওশিন মেয়েটা মন্দ নয় ফাহিমের জন্য, তবে আফরার জন্য মাঝে মাঝে বড্ড খারাপ লাগে ওর। ওই মিষ্টি মেয়েটার যদি একটা পথ হয়ে যেত। সকালে আফরা সব কিছুই শুনেছে মিস্টার ইফাজের কাছে। দুজনে এবার হাঁটছে নেলসন টি এস্টেটের আঁকাবাঁকা কাঁচা পথে। যেদিকে তাকানো যায় সেদিকেই সবুজ আর সবুজ, মাথার উপর বিস্তৃত নীল আকাশ। আফরা নীরব মিস্টার ইফাজের কথাগুলো শুনলো আর আশপাশ দেখতে থাকলো। মিস্টার ইফাজ এবার বলে উঠলেন, আফরা, তোমার কি কোনো কারণে মন খারাপ? না আঙ্কেল। তবে এত চুপচাপ যে? কথা বলল না আফরা। মিস্টার ইফাজ মলিন হাসলেন, বললেন, তুমি চুপচাপ ধরনের মেয়ে না, তা জানি, তবে তোমার মৌনতায় অন্যরকম একটা সৌন্দর্য আছে।
আর একটা কথা, সাইলেন্স ইজ দ্য হিডেন বিউটি অফ এভরি ক্রিয়েচার, শুনেছো কখনো? না তো। আর শুনে নাও, এরপর শুনতে নাও পারো, কারণ এই স্টুপিড বাক্যর আবিষ্কারক আমি। আফরা হেসে দিল এই কথা শুনে। এটাই যেন চেয়েছিলেন মিস্টার রিফাস। বলে উঠলেন, তোমায় হাসি খুশি সুন্দর লাগে মামুনি, এভাবেই হাসতে থাকো, কারোর জন্য নিজের হাসি মুখ থেকে সরিয়ে ফেলো না। বলেই গম্ভীর হলেন উনি। মিনমিনিয়ে বললেন, খুব শখ ছিল তোমায় আমার ছেলের স্ত্রী হিসেবে দেখার, হয়তো সেই সৌভাগ্যটা হলো না। আমার ফারহানকেও তোমায় দিলে মনে একটা শান্তি পেতাম। ইস, সত্যি সত্যি এমন কিছু হয়ে যেত। আফরা নীরবে প্রকাশ করলো অনুভূতির। ফারহানের নামটা শুনলেই ওর মনে চাপা দুঃখ বিরাজ করে, তাই বলে মনে মনে বলল, এরকম কিছুই হবে না আঙ্কেল, ফারহান কখনোই আমার হবে না। বিকেল ঢলেছে পশ্চিম প্রান্তরে, ফুটে উঠেছে হলুদাভ আভা। দূর দূর চা বাগানের পাতাগুলো মলিন আলোর প্রতিফলনে মিয়ে গিয়েছে। আফরা নিজের লাগেজ নিয়ে রেখে দিল গাড়ির পেছনের জায়গাটিতে। সময় ঘনিয়ে এসেছে বাংলাদেশ ত্যাগ করার। যদি ওর ফ্লাইট রাত 3টায়, তবু ও মনস্থির করলো সময়টা সিলেট এয়ারপোর্টেই কাটাবেও। এখানে আরও কিছুক্ষণ থাকলে ফারহানের স্মৃতি ওর দম বন্ধ করে ফেলবে। মিসেস নাবিলা আর মিস্টার রিফাস মন খারাপ করে আছেন। এই সময়গুলোতে আফরার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে ওনাদের সবার, বিশেষ করে ইলার। সবে সুবাদে ইলা প্রচণ্ড কান্না কান্না চোখে আফরার দিকে তাকিয়ে আছে। রওশিন আর মারুফও এসেছে বিদায় জানাতে ওকে। আফরা স্মিত হাসলো, ইলাকে বলল, মন খারাপ কেন ইলা রানীর? তোমায় মিস করবো আপু। সেম টু ইউ। এত কিউট রানীটাকে ছেড়ে আমেরিকায় ফিরে যেতে ইচ্ছে করছে না তো। তাহলে থেকে যাও না প্লিজ। সেটা কখনো সম্ভব না ইলা। ভালো থেকো, নিজের যত্ন নিও কেমন? রওশিন, মারুফ, তোমরাও ভালো থেকো, তোমাদেরও মিস করবো আমি অনেক। তুমি কি আর এখানে আসবে না আপু? চট করে বলে ফেলল রওশিন। আফরা মাথা নাড়িয়ে বলল, না। ফাহিম ডাকছে গাড়ির বসার জন্য, ও আফরাকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসবে। আফরা গাড়িতে ওঠার আগে এক পলক ফারহানের অপেক্ষায় অন্যত্র তাকালো। হাসেনি ফারহান, হয়তো আসবেও না। আফরা দীর্ঘশ্বাস ছাড়ল। সবাইকে আরও একবার বিদায় জানিয়ে উঠে পড়ল গাড়িতে। আপন গতিতে গাড়ি চলতে মগ্ন। সূর্য ঢলে যাওয়ার মতো অবস্থা। তার পূর্বেই আকাশে নেমে এসেছে অন্ধকার, ইঙ্গিত দিচ্ছে বর্ষণের। মৃদু বজ্রপাতের করাঘাতে পরিবেশটা নিতান্তই স্নিগ্ধ লাগছে। আফরা গাড়ির জানালা দিয়ে মাথা বের করে সেগুলো পরখ করে নিল। আজও সালোয়ার কামিজ পরেছে দ্বিতীয়বার, সবুজ রঙের। যাওয়ার আগে এতটুকু স্মৃতি নিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা জেগেছিল ওর মনে। চেষ্টা করলো মন ভালো করার, তবে পারল না। অস্থির লাগছে ওর মন, মস্তিষ্ক, সব কিছু। ফাহিম নীরবে ড্রাইভ করছিল আফরার ভাবনা এড়িয়ে। ওর মনও আজ ভালো না। ফারহানকে এতবার বোঝানোর পরও ও এলো না দেখে অজান্তেই দুজনের ভাঙা কথনের জন্য মন খারাপ হয়ে যাচ্ছে। ফাহিম এবার বলল, আফরা, হুম। পুরনো স্মৃতি সব ভুলে নতুনভাবে সব কিছু শুরু করুন। আপনার এই চুপচাপ দিকটা ভালো লাগছে না আমার। এখনো পছন্দ করেন আমায়? ফাহিম বিব্রত বোধ করলো এমন প্রশ্নে। আফরার কোনো ভাবান্তর নেই। মলিন হাসি টেনে বলে উঠল, রিল্যাক্স ফাহিম, আমায় নিয়ে এত ভাবতে হবে না, আমি পারবো নিজেকে সামলাতে। তাছাড়াও এটা আমার পাওনা ছিল, এভাবে এক একজনকে কষ্ট দিয়েছিলাম যে আমি। আফরা ইঙ্গিতে বলল এরিকের কথা। হয়তো এটাকেই বলে রিভেঞ্জ অফ নেচার। এরিককে আফরা যতটা না কষ্ট দিয়েছিল, তার থেকে দ্বিগুণ কষ্ট পেয়েছে আফরা। চোখ বন্ধ করে সিটে গা এলিয়ে দিল ও। বারবার স্মৃতির পাতায় ফারহানের প্রতিচ্ছবি ভেসে আসছে। বাতাস ছুটে চলেছে শো শো করে, সেই শব্দ নাড়িয়ে দিচ্ছে পুরো শ্রীমঙ্গল। এই সময়ে ভাগ্য হয়তো অন্য কিছুই চেয়েছিল আফরার ধারণাকে সম্পূর্ণ পাল্টে দিতে। হঠাৎ ফাহিমের গাড়ির সামনে অন্য এক গাড়ি ওভারটেক করাতেই ব্যালেন্স হারিয়ে ফেলল ফাহিম। সামনে সাদা গাড়িটা ঠিক ফাহিমের গাড়ির সামনে এসে থামলো। একটুর জন্যই ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচা গিয়েছে, না হলে দুটো গাড়ি সরাসরি খাদে পড়তো। ফাহিম মাথা বের করে কপট রাগ দেখিয়ে কিছু বলতে যাবে, তখন নেম প্লেট দেখে থমকে গেল সে। গাড়ি থেকে তখনই বেরিয়ে এলো ফারহান। আফরা স্তব্ধ হয়ে গেল হঠাৎ।
কেননা ফারহানের পরনের শার্ট অগোছালো, চুলগুলো কোনো মতে সেটে আছে, ওপরের দুটো বোতাম খোলা থাকাতে দেখা যাচ্ছে দৃশ্যমান প্রশস্ত বুকের কিছু অংশ। অস্থির লাগছে ছেলেটাকে। ফারহান সময় বিলম্ব করল না, গাড়ির দরজা খুলে সরাসরি কোলে তুলে নিল আফরাকে। আফরার জমানো অভিমান যেন এতে আরও প্রগাঢ় হয়ে গেল। বলল, ছাড়ুন আমায়। এসব কি ধরনের অসভ্যতা কমরেড ফারহান? আজ জীবনের প্রথম কিডন্যাপিং করার অভিজ্ঞতা নিয়েছি, তাই চুপ থাকুন। ফারহান এবার আফরাকে নিজের গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল। ফাহিমের কাছ থেকে আফরার ব্যাগ নিয়ে নিল নিজের গাড়ির পেছনে। এতক্ষণ নির্বিকার ছিল ফাহিম, ক্ষণরূপ কোনো কথা বলল না, মুখে ছিল প্রশান্তির হাসি। অবশেষে ছেলেটার সুবুদ্ধি হয়েছে। আফরা কাতর কণ্ঠে বলল, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? লিভ মি, ফ্লাইট আছে আমার। ফ্লাইট আপনার রাত 3টায়, তাই 3টার আগে এ ব্যাপারে কোনো কথা বলবেন না। আপনার সাথে অনেক হিসাব নিকাশ করতে হবে আমার, তাই আর কয়েক ঘন্টা এই কমরেডকে সহ্য করতে বাধ্য আপনি আফরা। আফটার অল, আপনাকে হাতছাড়া করার মতো বোকামি আমি আর করব না। আফরার সারা শরীরে শিহরণ বয়ে গেল এমন কথায়। হৃদয়ের কম্পন টের পাচ্ছে খানিকটা। ফারহান আজ অন্যরকম, চোখের দৃষ্টি তার অন্যরকম। কে জানে কি করবে সে। ঝিরে ঝিরে বৃষ্টির জন্য সিক্ত হয়ে উঠেছে সব কিছু। দূর দূর তাকালেই দেখা যাবে বৃষ্টির পানিকণা আর চা বাগানের অধ্যুষিত অঞ্চলে সবুজের সমারোহ। ফারহানের দৃষ্টি নিবদ্ধ পিচ ঢালাই পথে। কোনো রকম কোনো কথা না বলে গাড়ি এলোমেলোভাবে ড্রাইভ করতে মগ্ন। আফরার চোখে মুখে চিন্তার বহিঃপ্রকাশ। ফারহানের কীর্তিকলাপ সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। এদিকে ছেলেটাকে এমন পাগলাটে পাগলাটে রূপে দেখে নিঃশ্বাসও আটকে আসছে বারবার। গুছিয়ে প্রশ্ন করার জন্য কিছুতেই স্থির করতে পারল না আফরা নিজেকে। সন্ধ্যা নেমে যাওয়াতে আকাশ অন্ধকার হয়ে গিয়েছে পুরোটা। আফরা এবার দম নিয়ে জিজ্ঞেস করলো, Where are you going, ফারহান? আফরাকে স্পষ্ট বিচলিত দেখা যাচ্ছে, তাই গুছিয়ে বাংলাতেও কথা স্পষ্ট বলতে পারছে না। ফারহান তবুও প্রত্যুত্তর দিল না আফরার কথায়। গাড়ি থামালো একটা নির্জন ঘাটের সামনে। আফরা দৃষ্টি নিবদ্ধ করলো বাহিরে। জনমানব কম, একে তো রাত, তার ওপর বৃষ্টি থাকাতে ঘাটের সামনে নির্জন থাকাটা অস্বাভাবিক কিছু নয়। ঢেউয়ের ধাক্কায় নড়ে উঠছে অস্পষ্ট নৌকাগুলো। সেখানে একজনকে দেখে চমকে উঠল আফরা। মানুষটা আর কেউ নয়, ফারহানেরই বিশ্বস্ত লোক শামসু। ঘাটের এক প্রান্তে রেইনকোট আর হাতে টর্চ লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। ফারহানের গাড়ি থামা মাত্রই শামসু গাড়ির কাছে এগিয়ে আসলো। ফারহানকে বলল, আপনার কথা মতো সব ব্যবস্থা করছি ভাই, কিন্তু এত রাতে আপনার নৌকা লাগবে কেন? এত প্রশ্ন করার তো প্রয়োজন দেখছি না আমি শামসু। শামসু অসন্তুষ্ট হলো এই কথায়। অভিমানী সুরে বলল, আপনি বদলে গেছেন ভাই। আগে আমারে আর সাব্বিরে কোনো কিছু না বইলে আপনি একটা কামও করতেন না, আর এখন কোনো কিছুই বলতে চান না। তার উপর এই প্রথম কাউরে এমনি তুলে আনছেন আপনি। আর যাই কন ভাই, আপনার যে কখনো এমন দশা হবে তা আমি কল্পনা করতে পারি নাই। ফারহান স্থিরভাবে গাড়ির ইঞ্জিন বন্ধ করে বলল, তোর কথা হয়েছে, তুই যেতে পারিস এখন। শামসু আর কিচ্ছু বলল না। অদ্ভুত প্রলাপ করতে করতে চলে গেল স্থান ত্যাগ করে। আফরা এবার সম্পূর্ণ ঘুরে বসলেই ফারহানের দিকে বিচলিত কণ্ঠে বলল, আপনি করছেনটা কি একটু বলবেন আমায়? এতদিন কোনো খবর ছিল না, হুট করে তুলে এই স্ট্রেঞ্জ প্লেসে নিয়ে আসলেন। আর ইউ গোনা ম্যাড মিস্টার ফারহান, সে সামথিং। আফরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। চারা দিয়ে উঠেছে প্রবল অভিমান। ফারহানকে কিছুতেই মাফ করতে পারবে না আফরা। এতদিনের ক্ষোভ অভিমান কিছুতেই আর যাই হোক ভোলার মতো নয়। ফারহান তপ্ত শ্বাস ছাড়ল, বলে উঠল, এটা রাতার গুলাফরা। আফরা শান্ত হয়ে গেল। মনে পড়ে গেল সেদিনকার কথা, যেদিন আফরা রাতার গোল আসার ইচ্ছে পোষণ করেছিল। ফারহান আবারও বলল, আমি কথা দিয়েছিলাম আপনাকে যে আপনাকে পুরো সিলেট ঘুরে দেখাবো। এর মধ্যে এই রাতার গোলটাই বাকি ছিল, তাই কথা না বাড়িয়ে এখানে নিয়ে এসেছি। এই জন্য এত কিছু? আফরার সিক্ত কণ্ঠ। ফারহান কথা বলল না, কেন যেন এড়িয়ে যেতে চাইল প্রশ্নটা। তবুও বলল, আজ আরও একবার এখানকার বৃষ্টি উপভোগ করুন আফরা। বলেই গাড়ি থেকে বেরিয়ে এলো ফারহান। সেই সাথে আফরাও। বৃষ্টি ছুঁয়ে দিচ্ছে ওদের দেহ। ফারহান ঘাটের নৌকায় চড়ে বসলো। আফরাকেও বসালো নৌকাতে।
নৌকা চালাবে 16-17 বছর বয়সী ছোট্ট একটি ছেলে। এখানকার প্রত্যেকটা মানুষ কিছু পারুক আর না পারুক নৌকা চালানো রপ্ত করেছে কিশোরকালেই। ছেলেটা তার ব্যতিক্রম নয়। রাতের আকাশে নির্বিচ্ছিন্ন অন্ধকার, আশেপাশে টুপটাপ শব্দ শোনা যাচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টির জন্য। চারিদিকে তাকালেই আধার আর জঙ্গল, কেননা রাতারগুল জায়গাটাই এমন। বর্ষাকালে ঘন গাছের আচ্ছাদনের মাঝে দিনে যতটা সুন্দর লাগে, রাতে ততটাই লাগে ভয়ঙ্কর। এখানে তাই এই সময় সাপ থাকাটা অস্বাভাবিক কিছু নয়। নৌকা খুবই সন্তর্পণে এগিয়ে যেতে মগ্ন, তবুও আফরা যেন প্রচণ্ড ভয় পাচ্ছে। এক হাত খামচে ধরে আছে ফারহানের। একে তো কেমন যেন অন্ধকার, তার উপর গাছপালার বাহার। এত রাতে জায়গাটি অনন্য মায়াবী মনে হলেও কেন যেন নিরাপদ নয়। নৌকা চালানো ছেলেটা এবার ফারহানকে বলল, আপনার ডর লাগে না ফারহান ভাই? এই রাইতে আমরা জিন্দিগি তো ওয়াচ টাওয়ারের ওদিকে যাইতে সাহস পাইতাম না। আপনার লাগে ডর পেটে গুজ্জা যাইতেছি ওহানে। এখন যদি সাপে টাপে আইসা কামড় দিল আপনাগো? আফরা ছেলেটার কথা বুঝতে কষ্ট হলেও মাথায় ধরতে সময় নিল না, তাই আরও সিটিয়ে গেল উদ্রেকে। শুকনো গলায় বলল, আমার আমার রাতারগুলো যাওয়ার দরকার নেই ফারহান, আমার এয়ারপোর্টে পৌঁছে দিন। আমি আমি চলে যেতে চাই। আর একটা কথা বলবেন তো এখানে ধাক্কা মেরে ফেলে দেব। বলেছেন আর কয়েক ঘন্টা আমি সহ্য করতেই হবে। আপনাকে এখানে আমার থেকে দূরে চলে যাওয়ার জন্য আনিনি। ফারহানের কথাগুলো জট পাকিয়ে দিচ্ছে আফরার মাথায়। আসলে মানুষটা কি করতে চাইছে কিছুই ওর মাথায় ঢুকছে না। আফরা চুপ করে বসে রইল এবার। ও সব সময় এটাই চাইতো যে মানুষটা ওর ওপর নিজের কথা প্রয়োগ করুক। আফসোস সেই সময়টার সাথে ইচ্ছেটাও ফুরিয়ে গেছে। ভাবতেই দীর্ঘশ্বাস ফেললো আফরা। নৌকাটা এবার ঠিক থামলো ওয়াচ টাওয়ারের সামনে। এতক্ষণ ঝিরিঝিরি বৃষ্টি হঠাৎ ঝুম বৃষ্টিতে রূপ নিয়েছে। প্রকৃতি যেন এতক্ষণ এটারই অপেক্ষা করছিল যে কখন এই পায়রা জোড়া আসবে আর ছড়িয়ে দেবে প্রেম বর্ষণ। ফারহান এবার নৌকা থেকে নেমে গেল, হাত বাড়ালো আফরার দিকে। মৃদু অন্ধকারে সুঠাম দেহের এই অবয়ব আফরাকে যেন মন্ত্রমুগ্ধের মতো টানছে। সেই সাথে চারা দিয়ে উঠেছে প্রবল অভিমান। আফরা হাত ধরল না, ইঙ্গিত দিচ্ছে ওকে দ্রুত এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। ফারহান জোরপূর্বক আফরার হাত টেনে উঠে দাঁড় করালো এবার। এতে আফরা ফারহানের সাথে মিশে যাওয়াতে আফরা যেন চরম অবাক। এই প্রথম নিচ থেকে ওকে কাছে টেনেছে ফারহান। মৃদু গলায় তাই আফরা বলল, আপনি কি আজ ড্রিঙ্ক করেছেন কমরেড? এসব আচরণ কিন্তু ভাবিয়ে তুলছে আমায়। ফারহান হাসলো, ফিসফিসিয়ে বলে উঠল, আপনার সৌন্দর্যে আমি অলরেডি ড্রাঙ্কড আফরা। এই ক্রেজিনেস এই জন্মে আবার কাটবে না। আড়ষ্ট কণ্ঠে আফরার শরীরে আলাদা এক শিহরণ বয়ে গেল ক্রমশ। ফারহান নির্বিকার। এদিকে বৃষ্টির গতি বাড়ছে। ফারহান তাই বলে উঠল, ওয়াচ টাওয়ারে উঠে রাতারগুলের নিশি রাতের সৌন্দর্য দেখবেন না আফরা? আফরা মন্ত্রমুগ্ধের ন্যায় মাথা নাড়ালো, বলল, দেখবো তো, হয়তো শেষবারের মতো দেখবো আপনার সাথে। রাতের গহীনে ফারহান আর আফরা দুজনেই এখন আছে রাতারগুলের ওয়াচ টাওয়ারে। বাইরে চলছে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি, তাই বাতাসের দাপটে দুজনেই বৃষ্টিকণার ছোঁয়ায় ভিজে যাচ্ছে বারবার। ঘড়িও এখন যেন ধীর গতিতে এগিয়ে যেতে মগ্ন, কিছুতেই সময় যেন দ্রুত বেগে যাচ্ছে না। আফরা প্রথম ভেবেছিল সময়টা দ্রুত চলে যাক। এখানকার মায়া নিয়ে কিছুতেই সে আমেরিকায় ফিরে শান্তিতে থাকতে পারবে না, তাই দ্রুত যাওয়াটাই শ্রেয়। ক্রমান্বয়ে সময় যত এগিয়ে যেতে থাকলো, পরিবর্তন হলো আফরার মনের ধারণাটুকু। এখন ওর শুধু মনে হচ্ছে যে এই সময়টা এখানেই থেমে থাকলে ভালো হবে, কেননা এই বৃষ্টি, এই উঁচু টাওয়ার থেকে দেখা দৃশ্য তাক লাগিয়ে দিচ্ছে ওর চোখে। ফারহান স্থির দৃষ্টি নিবদ্ধ মুগ্ধ হয়ে থাকা আফরার দিকে। ওর পরনে সবুজ সালোয়ার কামিজ যেন ওকে আরও মায়াবী করে দিয়েছে। বৃষ্টির প্রতিটি ফোঁটা ওর গায়ে মিশে থাকাতে জানান দিচ্ছে নিখুঁত করণের। তবে অন্য সময়ের আফরা আর আজকের আফরার মধ্যে পার্থক্য রয়েছে পাহাড় সমান। এখনকার আফরা কেমন যেন নিস্তব্ধ, অনুভূতিহীন। ফারহান ঠোঁট নাড়ালো এবার, বিড়বিড়িয়ে ডাক দিল, আফরা। আফরা পিছে তাকালো, এতে চোখের দৃষ্টি নিষ্প্রভ। মেয়েটার এমন চাউনি ভালো লাগছে না ফারহানের। আচমকা সে বলে উঠল, কোনোদিন যদি শুনতে পারেন
আমার কোনো ক্ষতি হয়ে গেছে, আপনি ব্যাপারটা কেমনভাবে নেবেন? আফরার মনে জমে উঠল প্রবল আক্রোশ। বলল, আমি ব্যাপারটা নিয়ে আর কে? তাছাড়া আপনার কোনো ক্ষতি হলে আমি জানবো কি করে সেটা? আমি কি আপনার আপন কেউ? তাহলে কি আপনি আমার আফরা চুপ হয়ে রইল। ফারহান ম্লান হেসে জিজ্ঞেস করলো, আপনি যদি আমার আপন কেউ হন, তাহলে আমার দুরবস্থা সহ্য করতে পারবেন তো? আপনার কি হবে এমন এমন কথা কেন বলছেন? আফরা নিজেকে দমিয়ে রাখতে পারল না আর। হুট করে এই প্রশ্ন ছুটতেই ফারহানের ম্লান হাসি আরও যেন প্রসার হয়ে গেল। বলে উঠল, আমার জীবনটা অনিশ্চয়তা ঘেরা আফরান। আমি এর আগেও কারণটা বলেছি আপনাকে, তবুও কেন রাজনীতিতে টিকে আছি জানেন? কারণ এখানকার মানুষগুলো ভালোবাসে আমায়। ওই যে নিচে যে বাচ্চা ছেলেটাকে দেখলেন না, ও হলো পৃথিবীর সেরা ভীত। সাপ যোগ এগুলো প্রচণ্ড ভয় পায়। আমি যখন বললাম যে তাহলে তো ওর আসার দরকার নেই, নৌকাটা আমায় দে, পিচ্ছিটা যেন তেড়ে উঠল। কেন জানেন? কারণ ওর ধারণা আমি এখানে একা আসলে কোনো বিপদে পড়তে পারি, তবে সাহায্য করবে কে। তাই এত ভয় পাওয়া সত্ত্বেও এখানে এসে পড়ল। ওর মতো আরও অজস্র মানুষ আছে যারা প্রচণ্ড ভালোবাসে আমায়। আমার চাচি বারবার বলছে যে নেলসন টি স্টেট আমায় ওনার কাছে দ্বিগুণ দামে বিক্রি করে দিতে, তবুও আমি করিনি। এটা সত্য যে আমার দাদাজানের কাছ থেকে পাওয়া শেষ উপহার এটা, সেই সাথে আমার বেড়ে ওঠার জায়গা। তবুও এই জায়গাটি আমি নিজের আয়ত্তে রেখেছি যাতে আমায় যারা ভরসা করে এখানে কাজ করছে তারা যেন ন্যায্য পাওনা পেতে পারে। এতগুলো মানুষের মন এভাবেই জয় করিনি আমি। মুখোমুখি হয়েছি নানা ভয়ঙ্কর পরিস্থিতির, হয়তো সামনেও পড়তে পারি। তাই তো বলছি যে আমার কোনো ক্ষতি সহ্য করতে পারবেন তো? মিয়ে গেল আফরা। মুখ ফুটে বলতে পারল না যে মরে যাবে সে। ফারহানের দৃষ্টি গভীর হলো আরও। দিক বিদিক তাকিয়ে দেখে নিল বৃষ্টি স্নাত পরিবেশ। তারপর আচমকা পরিস্থিতি আরও উত্তাল করে নিজের বুকের সাথে মিশিয়ে ধরল আফরাকে। স্তব্ধ হয়ে গেল আফরা। ফারহানের এতটা কাছাকাছি যেন তোলপাড় করে তুলেছে ওর মন। বেসামাল মনে হলো ওর নিজেকে। বৃষ্টির দরুন ঠান্ডা বাতাস যেন ছড়িয়ে পড়ল সারা রাতার গুলে। আফরার শরীরের শিরশিরানি দ্বিগুণ মাত্রায় বেড়ে গিয়েছে এতে। বৃষ্টির ঝিরিঝিরি শব্দের থেকে বেশি স্পষ্ট শুনতে পারছে ফারহানের বুকের ঢিপ ঢিপ শব্দ। আফরা অস্পষ্ট স্বরে বলে উঠল, ভালোবাসি আফরা। আফরাকে কথাটা শেষ করতে না দিয়েই আচমকা নিজের পছন্দের মানুষটার এমন কথা শোনাতে আফরা যেন অনুভূতি শূন্য হয়ে গেল। এতদিন ওর কান এই কথাটি শোনার জন্য হাঁসফাঁস করছিল। আজ এই কথাটা শুনে ওর হাত পা রীতিমতো নাড়াচাড়া যেন বন্ধ হয়ে গিয়েছে। ফারহান নিষ্প্রভ। আফরার ঘাড় বরাবর আছড়ে পড়ছে ওর উষ্ণ নিঃশ্বাস। ফারহান আবারও বলল, আমার অনিশ্চয়তার প্রয়োজন নেই আফরা, আমার শুধু আপনাকে প্রয়োজন। আমার আমার ভয় ছিল আমার সাথে যদি আপনারও কিছু হয়ে যায়, কি জবাব দিব আমি আপনার বাবা মাকে? আপনার পাগলামি, উল্টাপাল্টা কথা, হুটহাট রাগ করা, গভীর প্রগাঢ় দৃষ্টি, এই সব কিছু শুধু আমার আফরা। আপনি পুরো আপাদমস্তক মানুষটাই আমার। এতদিন আপনি যা পাগলামি করেছেন, আপনাকে পাওয়ার জন্য দ্বিগুণ পাগলামি করতে পারবো আমি। তবু আপনাকে যেতে দিব না, কারণ আমি আপনাকে ভালোবাসি আফরা। এক নাগারে কথাগুলো বলে দিল ফারহান। পাগলাটে লাগছে মানুষটাকে। আফরার যেন অভিমান আরও দৃঢ় হয়ে গিয়েছে এতে। ফারহানের বুকে মাথা গুজে 2-3টা কিল ঘুষি মারতে মারতে বলতে থাকলো, I will kill you bloody bitch! এতদিন কোথায় চেপে রেখেছিলেন এইসব কথা? আমায় এত কষ্ট দিয়ে এখন এইসব লাভ কনফিউজ করছেন? I will kill you, comrade! I have to die! খেদে দিল আফরা, তবে খুশিতে। ফারহানের মুখ চেপে সহ্য করে যাচ্ছে আফরার সকল আঘাত। মুখে আচর প্রাপ্তির হাসি। আফরা এবার ফারহানের কলার টেনে নিচে নামিয়ে গভীরভাবে ঠোঁট জোড়া মিলিয়ে দিল আবেশে। আফরার এমন কাজে সিদ্ধারায় ঠান্ডা স্রোত বয়ে গেল ফারহানের। শরীর অবশ হয়ে এলো ক্রমশ। বাইরে চলছে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি, তাই বাতাসের দাপটে দুজনে বৃষ্টিকণার ছোঁয়ায় ভিজে যাচ্ছে বারবার। আফরা ফারহানের থেকে দূরে আসতেই ফারহান অপ্রস্তুত ভঙ্গিতে তাকালো আফরার দিকে। মেয়েটার চোখ মুখ নির্বিকার। জন্মসূত্রে আমেরিকায় বড় হওয়া এই মেয়েকে দেখলে মনেই হয় না যে এই মেয়ে বাঙালি।
তবুও আজ ওকে সবুজ সালোয়ার কামিজে সুন্দর লাগছে। রাতের আধারে লালচে চুলগুলো কালো দেখাতে আরও আবেদনময়ী মনে হলো ফারহানের কাছে। ফারহান তীব্র সুরে বলল, আমার ঠোঁটকে কোনো খাদ্য মনে হয় নাকি? আফরা হাসে আলতোভাবে। মিহি স্বরে বলে উঠল, তার থেকেও বেশি কিছু। ফারহান কিছু না বলে আবারও ওয়াচ টাওয়ার দিয়ে বাইরের দৃশ্যে মনোনিবেশ করলো। এত ঠান্ডায় ও গরম লাগছে আফরার হঠাৎ কাছে আসাতে। এদিকে মোবাইলে অনবরত রিং বেজে চলছে। শামসু কল দিয়েছে। এত রাতেই ওর কাজ থেকে নৌকা নিয়ে এখানে আসার জন্য চিন্তা করছে বোধহয়। একটু এগিয়ে আসলো ফারহানের বরাবর। দুজনে এবার সমান তালে বৃষ্টিতে ভিজছে। আফরা এবার বলল, আমাদের সম্পর্ক যেমনটাই হোক না কেন, আমি সব সময় চাই আমরা যেন একে অপরকে আপনি করেই বলি। কেন? ফারহানের গম্ভীর কণ্ঠ। আফরা তার কাঁধে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। ঠোঁট দুটো আলতোভাবে নাড়িয়ে বলল, আপনার মুখে আপনি ডাকটা না মারাত্মক লাগে। এক কথায় যাকে বলে ইনক্রেডিবল। সরি, ইনক্রেডিবলের বাংলাটা আমি জানি না। ফারহানের কাছে এটা তেমন কিছু না। এই মেয়ে আমেরিকা থেকে বাংলাদেশে এসেছে 1 মাস হয়েছে। আর এর মধ্যেই ফারহান অবগত যে আফরা বাংলায় ভীষণ পটু। একটু একটু কথা বলতে আটকে গেলেও তা ধরা বেশ কঠিন। ফারহানের শ্যামবর্ণের মুখটিতে বৃষ্টির পানি লেপ্টে আছে। ঠোঁটের কাছে জমে আছে বিন্দু বিন্দু পানি। লাল ঠোঁটগুলোকে দেখে আফরার হঠাৎ টুয়ালাইট মুভির ভ্যাম্পায়ার এডওয়ার্ডের সেই ঠোঁট দুটোর কথা মনে পড়ল। সেই মুভি দেখে একবার আশাও করেছিল এমন ভ্যাম্পায়ার বয়ফ্রেন্ড থাকলে মন্দ হতো না। আর আজ সেসব মনে পড়লে হাসি আসে। আফরা আবারও বলল, জানেন আমার ড্যাড কেন আমায় বিটিতে পাঠিয়েছে? জানি তো, তবু আপনার মুখে না হয় শুনি। আমি নাকি আমেরিকায় একটা অগোছালো লাইফ লিড করি। আমার অস্তিত্বে ওয়েস্টার্ন কালচার মিশে যাওয়াটা ওনার পছন্দ না। আর বাংলাদেশি নাকি পারবে আমার লাইফটা গুছিয়ে দিতে। সত্যি? মিহি হাসলো ফারহান। তাই ধীর পায়ে আফরার একটু কাছে দাঁড়ালো সে। বলল, তা জানি না, তবে ভালোবাসা মানুষের সব কিছু পাল্টে দেয় আফরা, যেমনটা আমি হয়েছি। আফরা আবারও হাসলো ফারহানের চোখে চোখ রেখে। মৌনতা কাটিয়ে ফারহানের কানে ফিসফিসিয়ে বলল, হয়তো আমাদের মতো দুজন অগোছালো মানুষের ভাগ্য একসাথেই লেখা ছিল। না হলে কি হিসেবে আমেরিকা থেকে এখানে আসলাম আমি? বিষয়টা কি কাকতালীয়? অতঃপর এভাবেই তো শুরু হতে পারে নতুন কোনো গল্পের। আফরা মেয়েটার কথাগুলো বৃষ্টির ছন্দের মতো বাজতে থাকলো ফারহানের কানে। আসলেই তো, কই আফরা আমেরিকায় বড় হওয়া একটু পাশ্চাত্য ধরনের মেয়ে, আর কই শ্রীমঙ্গলে বড় হওয়া রাজনীতিবিদ ফারহান জুবায়ের। মেয়েটা তো এসেছে মাস কয়েকের জন্য ঘুরতে। তবু এই 29 বছরের জীবনে প্রথম এই মেয়ে ওকে ঘায়েল করলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ফারহানের। কেমন যেন এক হিমশীতল অনুভূতি। আফরা হেসে বলল, আমায় বড্ড কষ্ট দিয়েছেন আপনি কমরেড সাহেব। এর শাস্তি তো আপনাকে পেতেই হবে। আমি তাই ফিরে যাব আপনাকে শাস্তি দেওয়ার জন্যে। আজই যাব, রাত 3:30 ফ্ল্যাটেই যাব। তাছাড়া ওইদিকে মম ড্যাডের সাথে কথা পাকাপাকি করতে হবে তো, তাই না? ফারহান দুর্বল চাহনি নিক্ষেপ করতেই আফরা বলে উঠল, ডোন্ট ডেয়ার। এই চাহনি তো দিবেনই না। তাছাড়া এই শাস্তি আপনার প্রাপ্য মিস্টার কমরেড। তারপর ফারহানের কানের কাছে ফিসফিসিয়ে বলল, তাই চলে যাব আপনার বুকে পুনরায় ফিরে আসার জন্য। ফারহান কোনো কথা বলল না এতে। আফরা তপ্ত শ্বাস ছাড়ল তাই। বলল, আরও থাকবেন? আমার যাওয়ার জন্য যে সময় হয়ে গিয়েছে। বলেই আফরা নিচে নামার চেষ্টা করতেই ফারহান আফরার হাত টেনে নিজের সামনে দাঁড় করালো। গভীরভাবে ওষ্ঠদ্বয় স্পর্শ করলো আফরার কপালে। আফরার ঠোঁটে এক বিরাট প্রাপ্তির হাসি। রাত হয়েছে অনেক, সেই সাথে কমে গিয়েছে বৃষ্টির গতি। তবে বাতাসের আনাগোনা আগের মতোই বহমান। ক্ষণে ক্ষণে ফুলের সুবাস পরিবেশ মাতাল করে দিচ্ছে। সেই সাথে জানান দিচ্ছে আফরার বিদায় প্রহরের। ফারহান শীতল কণ্ঠে বলে উঠল, দেখা হবে আবার তাহলে। দেখা হবে তো। যেই চায়ের রাজ্য গল্পের সূচনা হয়েছিল সেখানেই দেখা হবে। আবার দেখা হবে শ্রীমঙ্গলে।